অনুভা এতক্ষণ নীনাদকে খেয়াল করেনি। মাথা তুলে তাকিয়ে নীনাদকে দেখে একটু অবাকই হলো। সে এখানে কেন? তবে তার এখনো কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। ব্যথায় মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। মেয়েদের ওয়াশরুমের 2 তলায়। সে গান শেষ করে ওয়াশরুমে গিয়েছিল। আসার সময় সিঁড়ি দিয়ে নামছিল, তখন বেখেয়ালে এক সিঁড়ির পা রেখেই দিয়েছিল, যার দরুন 2 সিঁড়ি থাকতেই ছিটকে নিচে পড়ে গেছে। ব্যথাও পেয়েছে বেশ। হাল না ভাঙলেও খুব সম্ভবত পা হয়তো মুচকে গেছে। অনুভাকে চুপ করে থাকতে দেখে নীনাদ জিজ্ঞেস করলো, সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন? হুম। নীনাদ এবার হাঁটু মুড়ে বসলো। অনুভার পা দেখে বলল, পা তো মনে হয় মচকে গেছে। হাঁটতে পারবেন আপনি? কেন? তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আপনার নিতে হবে না, আপনি আমার ফোনটা এনে দিন, আমি আমার ফ্রেন্ডকে কল দিচ্ছি, ও এসে নিয়ে যাবে। নীনাদ অনুভার ইশারা করার জায়গায় তাকালো। পড়ে যাওয়ার সময় ফোন হাত থেকে ছিটকে দূরে পড়ে গেছে। নীনাদ ফোনটা এনে দিল। অনুভা কল দিল রিমাকে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 2 বার কল দিলেও একই অবস্থা। নীনাদ জিজ্ঞেস করলো, কি হলো, রিসিভ করছে না? না, মনে হচ্ছে এখনো স্টেজে। আপনি কিছু মনে না করলে আমার সাথেই যেতে পারেন। প্রতিবেশী হিসেবে এটুকু সাহায্য তো আমার থেকে নিতে পারেন। প্লিজ, না করবেন না। আপনার পা দেখুন, ফুলে যাচ্ছে। অনুভা চুপ করে আছে। তার মানে সম্মতির লক্ষণ। নীনাদ বলল, আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করুন, আমি খাবারগুলো আমার ভাগ্নিকে দিয়ে আসছি। অনুভা কোনো জবাব দিল না। নীনাদ দৌড়ে গিয়ে প্রীতিকে সাথে নিয়ে এলো। এত অচেনা মানুষের ভিড়ে রেখে আসতে সায় দিল না মন। প্রীতি অনুভাকে দেখেই দৌড়ে এলো। সে এখন আর ওকে অপছন্দ করে না, আজকের পর তো নয়। কি সুন্দর দেখতে রাগী আন্টি, কি সুন্দর গান গায়। সে অনুভার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, রাগি আন্টি, তুমি কি করে পড়ে গেছো? ব্যথা পেয়েছো খুব? জবাবে নীনাদ বলল। হ্যাঁ, পড়ে গেছে। তোমার আন্টিকে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর অনুভাকে জিজ্ঞেস করলো। হাঁটতে পারবেন না? অনুভা স্বভাব সুলভ তিরিক্ষি মেজাজে বলল, আপনি কি আমাকে কোলে নেওয়ার ধান্দায় আছেন? একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না, আমি হেঁটে যেতে পারবো। এমন বস্তা কোলে নিয়ে নিজের কোমর ভাঙার শখও নেই আমার। অনুভা ওই মুখ সামলে কথা বলবেন। আচ্ছা, সামলে নিলাম, তবে হাত এগিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আপনি হাঁটতে পারলে অ্যাটলিস্ট আপনার একটা সাপোর্ট দরকার। অনুভার সত্যিই সাপোর্ট দরকার। সে কথা বাড়ল না, নীনাদের হাত ধরে উঠল। নীনাদ অনুভার হাত ধরে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা এতটাই পেয়েছে যে হাঁটতে অনুভার কষ্ট হচ্ছে। চোখে পানি চলে এসেছে। এখনও অনেকটা পথ বাকি ক্যাম্পাস থেকে বের হতে। নীনাদের দৃষ্টি এড়িয়ে গেল না। অনুভার কাজল কালো টলমলে অশ্রুসিক্ত চক্ষু যুগল। হাঁটতে গিয়ে অনুভা বেশ কয়েকবার ব্যথায় আর্তনাদ করে উঠেছে। নীনাদ আর সহ্য করতে পারছিল না অনুভার কষ্ট। সে আগে পিছে আর কিছু না ভেবেই বলল। সরি। এরপর অনুভাকে কোলে তুলে নিল নীনাদ। ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও অনুভা তৎক্ষণাৎ আর কিছু বলতে পারল না। নীনাদ নিজেই বলল, সবসময় পাথরে দেয়ালে নিজের অনুভূতির সাথে কষ্টগুলোকে ঢেকে রাখবেন না তো। সবসময় ইগোকে জেতাতে গিয়ে আপনি নিজেকে কষ্ট দেবেন না। আপনার মুখের হাসি দেখে বিমোহিত হয়েছে, চোখে পানি দেখে কষ্ট পাচ্ছে। আপনার যদি আমাকে বকতে ইচ্ছে করে বকতে পারেন, তবু আপনাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না। দ্যাটস ওয়াই এগেন আম সরি। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি কিছু মেডিসিন দিলেন এবং 2-3 দিন বেড রেস্টে থাকতে বললেন। ফার্মেসি থেকে বের হয়ে অনুভা বলল, বাড়িতে একটা ফোন দিব। নীনাদ জিজ্ঞেস করল, কেন? এসে নিয়ে যাবে আমায়। পরে? পরে মানে? নীনাদ কোনো জবাব দিল না। একটা রিক্সা থেকে অনুভাকে কোলে নিয়ে রিক্সায় বসিয়ে দিল। এরপর প্রীতিকে কোলে নিয়ে সে পাশে বসলো। অনুভা জিজ্ঞেস করল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নীনাদ অনুভার প্রশ্নের জবাব না দিয়ে রিক্সাওয়ালাকে বলল। কাছে যে হসপিটাল আছে সেটাতে নিয়ে যান। অনুভা অবাক হয়ে শুধালো, হসপিটালে কেন? এক্সরে করার জন্য। কেন, ডক্টর তো বলেছে বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক্সরে করবো শিওর হওয়ার জন্য। পায়ের হাড় ফাটতে পারে কিংবা ভাঙতেও পারে, শুরুতে শিওর হয়ে নেওয়া ভালো। তবে হাসপাতালে গিয়ে এক্সরে করে জানা গেল পায়ের কোনো ক্ষতি হয়নি। অনুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাড়ি ফেরার পথে অনুভা জিজ্ঞেস করল, আপনি আমাকে নিয়ে কেন এত ভাবছেন? নীনাদ হেসে বলল। আপনি আমার প্রতিবেশী বলে। অনুভা আর কিছু বলল না। বাড়ির সামনে গিয়ে রিক্সা থামার পর বলল, ভুলেও এখানে আমাকে কোলে নেওয়ার কথা ভাববেন না। কেন? কেন মানে? এই এলাকার সবাই আপনাকে চেনে, আমাকেও চেনে। তো রাগে অনুভার মাথার রগ যেন টকবক করছিল। কয়েকটা কথা শোনাতে গিয়েও সে দমে গেল। লোকটা তাকে এত সহ্য করছে, এখন কথা শোনানোটা নিশ্চয়ই শোভনীয় হবে না। তাই সে কথা না বাড়িয়ে মামাকে কল করে নিচে নামতে বলল। মতিন শিকদার নিচে নামে নীনাদকে দেখে অবাক হয়ে গেল। আরে তুমি কেমন আছো? ভালো আছি, আপনি?
আমিও ভালো আছি। এরপর মামা অনুভার দিকে তাকিয়ে বললেন, তুই ছেলেটাকে নিয়ে বাইরে কেন দাঁড়িয়ে আছিস? তোর মায়ের ভয়ে আরে কিছু হবে না, আমি আছি তো। আয় নিনাদ, তুমি আসো আমার সাথে। আমাকে কোলে নাও মামা। বিরক্ত হয়ে অনুভা বলল। মামা আগে আগে চলে যাচ্ছেন, এ কথা শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলেন। করে কেন উঠবি? অনু রাগে চিবির করে বলল। শখ হয়েছে তাই। মতিন শিকদার সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা হঠাৎ এমন রেগে গেল কেন? তখন নিনাদ বলল। উনি সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, পা মচকে আছে, হাঁটতে অসুবিধা হয়। মামা এবার চিন্তিত হয়ে বললেন। সে কি, বেশি কিছু হয়নি তো? না। মামা এখন অনুকে কোলে তুলে নিলেন। মোটাসোটা মানুষ তিনি, একটু হাঁটলেই তিনি হাঁপিয়ে পড়েন। সেখানে অনুকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠা বেশ কষ্টসাধ্যই হবে। নিনাদ এটা বুঝতে পেরেই বাসার ভেতর যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। কয়েকটা সিঁড়ি উঠেই মামা হাঁপাচ্ছেন, মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে পড়ছেন। অনু বলল। আমাকে নামিয়ে দাও মামা, আমি আস্তে আস্তে উঠি। মামা হাঁপিয়ে বললেন। না না, সমস্যা নেই, পারবো আমি। নিনাদ মাঝখানে কথা বলল না, শুধু গম্ভীর হয়ে মামার কোল থেকে অনুকে নিজের কোলে তুলে নিল। ওরকম গম্ভীর মুখ দেখে তাকিয়ে কেউই কিছু বলতে পারছে না। নিনাদ ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর মামা অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রীতি তখন ডেকে বলল। এই, এসো এসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? মামা সংবেদ ফিরে পেয়ে বলল। হুম, ও হ্যাঁ চলো। নাম কি তোমার বুড়ি? প্রীতি চোখ মুখ কুঁচকে বলল। আমি বুড়ি? তুমি বুড়ো, আমি তো ছোট। মামা হেসে ফেললেন, বললেন। তা বটে। আচ্ছা এখন বলো, তোমার নাম কি? প্রীতি, তোমার? আমার নাম আমার নাম মতিন শিকদার। অনেক বড় নাম। মামা এবারও হেসে বললেন। আসলে তোমার নামের থেকে বড়। মামা 3 তলায় আসার পর কলিং বেল বাজালেন। এতক্ষণ অনুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল নিনাদ। ওই বলেছিল মামা আসার পর ভেতরে যাবে, নয়তো মা এই অবস্থায় অর্থাৎ নিনাদের কোলে ওকে দেখলে হার্ট অ্যাটাকই করে বসবে। দরজা খোলার পর অবস্থা আসলে অনেকটা সেই রকমই হলো। মামা তখন বোনকে শান্ত করে বলে। আমি বলছি তো কিছু। নিনাদ অনুভাকে সোফায় বসিয়ে দেওয়ার সময় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো। ওজন কত আপনার? অনুভা আগুন গরম দৃষ্টিতে তাকালো। এরকম চাইনি দেখে মনে মনে হাসছে নিনাদ। অনুভার কাছে সব শুনে শান্ত হলেও উদ্বিগ্নতা কাটেনি শিউলি বেগমের। তিনি ভালো করে মেয়ের পা দেখলেন। নিনাদ আশ্বস্ত করে বলল। তেমন কোনো সমস্যা হয়নি, এক্সরে করিয়েছি। তিনি এতক্ষণ পর ভালো করে নিনাদকে লক্ষ্য করলেন, জিজ্ঞেস করলেন। তুমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে? জি। কি হও তুমি ওর? শিউলি বেগমের প্রশ্নে সন্দেহের গন্ধ। অনুভা অত্যন্ত বিরক্ত হয়ে বলল। এগুলো কেমন ধরনের প্রশ্ন মা? নিনাদ মুচকি হেসে জবাব দিল। তোমার বাবার নাম কি? আশরাফুল ইসলাম। ও, তুমি নাজমা ভাবি ছেলে, বিদেশে থাকতে যে? হ্যাঁ, চেনেন আমার বাবা মাকে? চিনব না কেন, কথা হয়েছিল বেশ কয়েকবার। শিউলি বেগম কথার এক ভাগে গিয়ে চা বানিয়ে নিয়ে এলেন। চায়ের কাপটি টি টেবিলের ওপর রাখতেই কলিং বেলের শব্দ হলো। মতিন শিকদার বললেন। আমি গিয়ে দরজা খুলছি। দরজা খোলার পর শিউলি বেগম জিজ্ঞেস করলেন। কে এসেছে? মতিন শিকদারের সঙ্গে প্রলয়কে ভেতরে আসতে দেখে তিনি এবং অনুভা দুজনেই বেশ অবাক হলো। প্রলয় ভেতরে এসে সালাম দিল শিউলি বেগমকে। তিনি সালামের জবাব দিয়ে বললেন। তুমি এখানে কথা বলতে এলাম। বসো। প্রলয় নিনাদের পাশে বসল। অনুভা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। প্রলয় ওকে দেখে বলল। আরে ও ওকে। অনুভা ছোট করে বলল। হুম, প্রলয়ের হঠাৎ করে দৃষ্টি গেল অনুভার পায়ের দিকে। পা ফুলে আছে দেখে সে আটকে উঠে বলল। পায়ে কি হয়েছে, ব্যথা পেয়েছেন? জবাবে শিউলি বেগম বললেন। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। হোয়াট, কিভাবে বলেন? প্রশ্ন শুনে অনুভা দাঁত কিরমির করে বলল। এখন কি আরেকবার পড়ে দেখাবো? রাগ দেখে দমে গেল প্রলয়। মতিন শিকদার বোনকে উদ্দেশ্য করে বললেন। এই ছেলেকে? অনুবার বিয়ের কথা চলছিল, বলছিলাম না, ওই সেই ছেলে প্রলয়। এই কথা শোনার পর নিনাদের মুখটা ফ্যাকাসে হয়ে যায়। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হচ্ছে। প্রলয় এতক্ষণ বাদে নিনাদকে লক্ষ্য করে অনুভাকে বলল। এটাকে আপনার ভাই? এ কথা শুনে নিনাদের ইচ্ছা করলো প্রলয়কে মাথায় তুলে একটা আঁচড় দিতে। সে রাগ মেটাতে না পেরে মনে মনে বলল। তোর 14 গোষ্ঠী ভাই হয় শালা। নিনাদের ফ্যাকাসে মুখটা আর কারো নজরে না পড়লেও অনুভার নজরে ঠিকই পড়েছে। ছেলেটার রাগ সম্পর্কে সে কম বেশি অবগত আছে, কিন্তু এখানে রাগ করার কি আছে বুঝতে পারছে না। সবার সামনে যদি রাগ ঝেড়ে ফেলে তাহলে সেটা মহা মুশকিল হয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রলয়ের প্রশ্নের জবাব অনুভা নিজেই দিল। আপনি জানেন না আমার কোনো ভাই নেই? বিয়ের কথাবার্তা চলাকালীন তো বায়োডাটা পাঠানো হয়েছিল।
প্রলয় কিঞ্চিত লজ্জিত স্বরে বলল। না মানে আসলে হ্যাঁ, আসলে হয়েছে কি, টেনশনে সব ভুলে যাচ্ছে। এরপর নিনাদের দিকে তাকিয়ে বলল। সরি ব্রো, প্লিজ কিছু মনে করবেন না। নিনাদও ভদ্রতার খাতিরে ঠোঁটে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল। ইটস ওকে। আপনার পরিচয়টা? আমি নিনাদ। আমরা একই এলাকায় থাকি, সেই সূত্রেই পরিচয়। হাই সে, আমি নতুন করে আর কি পরিচয় দেবো, এতক্ষণে তো বুঝে গিয়েছেন। নিনাদের এত রাগ হচ্ছে, প্রলয়ের ক্যাবলা মার্কা হাসি দেখে রাগের বারুদ তরতর করে বাড়ছে। আরে আশ্চর্য রকম ছেলে তো, বিয়ের কথা হচ্ছিল, বিয়ে তো আর হয়নি, খুশিতে এমন ডগমগ হওয়ার কি আছে? ফালতু। মনে রাগ মনে পুষে রেখেই নিনাদ বলল। জি, বুঝেছি। শিউলি বেগম এতক্ষণ সব শুনছিলেন চুপচাপ। তিনি কিছুটা ইতস্তত বোধ করছেন নিনাদের সামনে। শত হোক, নিনাদ তো বাইরের লোক, ওর সামনে বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা তোলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। তাই আপাতত তিনি নীরবতাকেই শ্রেয় মনে করলেন। তবে অনুভয়ের সব ভাবাভাবির মাঝে নেই। কি আছে না আছে, কি ভাবছে কি ভাবলো, সে এসব তোয়াক্কাই করে না। সে সোজা প্রসঙ্গ তুলে বলল। এ বিয়ে তো হবে না, আপনার পরিবার থেকেই না করেছে। আমার অনেক রাগ জেদ, সংসার করার মতো মেয়ে আমি নই। তাহলে আজ হঠাৎ এ বাড়িতে কারণটা কি? প্রলয়কে অনুতপ্ত দেখালো। সে দৃষ্টি নত করে বলল। আমি দুঃখিত অনুভা, আসলে বাবা মা বিষয়টা আপনাদের কিভাবে বলেছে আমি জানি না। তবে প্রথম দেখাতেই এমন একটা কাণ্ড ঘটে গেছে যে একটা বাজে ধারণা এসে গিয়েছিল আমার। একটু থেমে প্রলয় অবাক হয়ে তাকালো নিনাদের দিকে। বিস্ময় না লুকিয়ে বলল। এই রেস্টুরেন্টের ঝামেলাটা তো আপনার সাথেই হয়েছিল, রাইট? আমি যদি ভুল না হই। নিনাদের মুখাবয়ব গম্ভীর। সে গভীর কণ্ঠেই বলল। হুম। তাই তো বলছি, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছিল বাসায় আসার পর থেকে। নিনাদ জবাব দিল না। অনুভা বলল। শুনুন মিস্টার প্রলয়, ঝামেলা আমার যার সাথেই হোক না কেন, এটা তো কোনো ফ্যাক্ট না। আমার সম্পর্কে আপনার বাজে ধারণা হতেই পারে, সেখানেও আমার কোনো হাত নেই, কিছুই বলা নেই। আপনার বাবা মায়ের আমাকে পছন্দ নাই হতে পারে, এতেও আমার কোনো সমস্যা নেই। একটু ভুল হচ্ছে অনুভা, বাবা মা আপনাকে অনেক পছন্দ করেছিল। শুধু ওই দিন দেখা হওয়ার ঘটনাটি শোনার পর। এটাই আমি। আপনি পরিবার নিয়ে এলে আমাকে যেমন চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে দেখতেন, ওইটা আমি নই। বরং রেস্টুরেন্টে আমার যেই রূপটা আপনি দেখেছেন সেটাই আমি। আর আপনি গিলটি ফিল কেন করছেন? আমি যেমন তেমনটা আপনার পছন্দ নয়, এ কথা স্পষ্ট আপনার পরিবারকে জানিয়েছেন আপনি। আপনার অধিকার আছে সত্যটা বলার। আফটার অল আমরা তো দেখাও করেছিলাম এই কারণেই, যেন দেখা করে কথা বলে আমরা একে অপরকে একটু হলেও চিনতে পারি, বুঝতে পারি। আর আপনার তো ভাগ্য ভালো, প্রথম দেখাতেই আমার আসল রূপ দেখতে পেয়েছিলেন আপনি। আমি আসলে এমনই রাগী, জেদি, স্পষ্টভাষী। ওইসব মানিয়ে টানিয়ে নিয়ে সংসার করার মতো মন মানসিকতা আমার নেই। আমি যেমন তেমন ভাবেই যদি কেউ আমাকে মেনে নেয়, মেনে নিতে পারে, তখন হয়তো বিয়ে নিয়ে ভাববো আমি। আমি রাজি। অনুভা সহ সবাই অবাক হয়ে তাকালো প্রলয়ের দিকে। অনুভা জানতে চাইল। রাজি মানে? আপনি যেমন সেভাবে আপনাকে মেনে নিতে আমি রাজি আছি। আমি যদি কোনো কারণে আপনাকে হার্ট করে থাকি তাহলে আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে কি বিয়ের বিষয়টা নিয়ে আবার কথা বলা যায় না? অনুভা বসে থেকে উঠে দাঁড়ালো। পা নাড়ানোর জন্য কিঞ্চিত ব্যথাও পেল। মামা এসে ধরলেন ওকে। অনুভা বলল। না, আর কথা বলা যায় না। কথা বলেও লাভ নেই, আমার তরফ থেকে উত্তর নাই হবে। সুতরাং নিজের এবং আমাদের সময় নষ্ট না করাটাই ভালো হবে বলে মনে করছি। এরপর সে মামাকে ধরে নিজের রুমের দিকে পা বাড়ল। প্রলয় ব্যথিত নয়নে তাকিয়ে আছে অনুভার যাওয়ার পথে। অন্যদিকে নিনাদও তাকিয়ে আছে প্রলয়ের ব্যথিত মুখের দিকে। অদ্ভুত একটা শান্তি লাগছে তার। বাসায় ফিরে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল নিনাদ। প্রলয়কে প্রত্যাখ্যান করার জন্য যেমন অজানা একটা আনন্দ অনুভব হচ্ছে, ঠিক সেইভাবেই আবার অজানা একটা আশঙ্কাও কাজ করছে। কিন্তু সেটা কি আর কেনই বা এমন হচ্ছে সেটা সে বুঝতে পারছে না। নিজের মনে নানান প্রশ্ন। কখনো মনে হয় হয়তো অজান্তেই অনুভার প্রতি তার কোনো মায়া কিংবা টান কাজ করছে। সেটা আদৌ সত্যি না মিথ্যা, তার মনের ভুল বা ঠিকও হতে পারে, বোঝার উপায় নেই। আপাতত সব চিন্তা মাথা থেকে নামিয়ে সে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। বড্ড ক্লান্ত লাগছে তার। এবার ঘুমানোর চেষ্টা করাটাই যেন নিনাদের অন্যতম ভুল হয়ে দাঁড়ালো। অনুবাস্তু তাকে বাস্তবেই নয় বরং স্বপ্নেও ভীষণ জ্বালাতন করছে। অথচ অদ্ভুত বিষয় হচ্ছে অনুভা সেটা নিজেও জানে না। নিনাদ অন্য পাশে ফিরে শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরল। আনমনে মুচকি হাসল সে। অজানা খুশিতে মনটা আনন্দিত হয়ে উঠেছে। এই আনন্দের নামটা কি? অনুভা। 4 দিন ধরে অনুভার সাথে কোনো সাক্ষাৎ কিংবা কথা হয়নি নিনাদের। বেশ কয়েকবার বাড়ির সামনে এবং দোকানের সামনে ঢু মেরেও লাভ হয়নি। আজ একটু দরকারে অনুভার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো দোকানটি খোলা। বুকের ভেতর ডামাডোল বাজছে, হৃদস্পন্দন বাড়ছে একটু একটু করে। গুটি গুটি পায়ে সে দোকানের কাছে গিয়ে দাঁড়ালো।
সামনে গিয়ে দেখলো অনুভা ফুলের বুকে বানাচ্ছে। একদম সাদামাটা একটা মেয়ে, তবু কি যেন আছে একটা ওর মনের মাঝে, চুম্বকের মতো টানছে ইদানিং। সে কাছে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে। ব্যস্ত থাকার জন্য অনুভা এতক্ষণ নিনাদকে খেয়াল করেনি। হঠাৎ করে তাকিয়ে সে চমকে গেল। নিজেকে সামলে নিয়ে ভ্রু কুঁচকে বলল। কি? নিনাদ ভাবলেশীন ভাবে বলল। কিছু না। কোনো দরকার? হুম। কেমন আছেন? ভালো। পা ঠিক আছে এখন? হুম। এই 4 দিন দোকান খোলেননি না। কেন? পায়ের ব্যথার জন্য? অনুভা একবার কাজ থামিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ালো। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো। মতলব কি আপনার? এত দরদ দেখাচ্ছেন কেন? নিনাদ টেবিলের ওপর থেকে একটা ঝাড়বেরা ফুল নিয়ে বলে। দরদ দেখাচ্ছি না, প্রতিবেশী হিসেবে শুধু একটু খোঁজ খবর নিচ্ছে। খোঁজ নেওয়া হয়ে গেছে, এবার আপনি যান। এভাবে তাড়িয়ে কেন দিচ্ছেন? আমি ফোন নিতে এসেছি, আপনার কাস্টমার। তো বলুন কি ফুল নেবেন, নিয়ে উদ্ধার করুন আমায়। নিনাদ চুপ করে আছে। অনুভা ফের বলল। কি হলো বলুন। কে? কি মানে কি ফুল নেবেন? আপনাকে। অনুভা এবার বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। বিস্ময়াভূতিত হয়ে সে বলল। কি? নিনাদ অবশ্য স্বাভাবিকভাবেই রইল। হাতের ফুলটা টেবিলের ওপর রেখে দুহাত প্যান্টের পকেটে গুঁজল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল। জি, দোকানে আপনার যে সুন্দর ফুল তো আর দেখছি না। শরীর ঠিক আছে আপনার? এসব কথা আপনি বলছেন? নিনাদ আশেপাশে ঘাড় ঘুরিয়ে বলল। এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই। আপনি যখন কথাটা বলেননি, তার মানে আমিই বলেছি। তৎক্ষণাৎ কথা বলার জন্য ভাষা খুঁজে পেল না অনুভা। সত্যি বলতে সে নিনাদের থেকে এমন কোনো কথা আশাও করেনি। এমনকি তার দুঃস্বপ্নেও এটা আশা করেনি যে নিনাদ তার সাথে এভাবে কথা বলতে পারে। তাছাড়া এটা তো স্বাভাবিক। দেখা হওয়ার পর থেকে দুজনের মাঝে সাপে নেউলে সম্পর্ক। চেনা নেই জানা নেই তবু ঝগড়াঝাটি করে, একজন আরেকজনকে অপছন্দ করে। সেই স্থানে দাঁড়িয়ে এমন প্রেমময় আলাপ আশা না করাটাই তো স্বাভাবিক। নিজেকে সামলাতে একটু সময় লাগলেও অনুভা নিজেকে সামনে নিয়েই বলে। মনে মনে কথা গুছিয়ে বলল। আপনার বোধহয় মাথা ঠিক নেই, বাড়িতে যান আপনি। যাব, তবে ফুলটা দেবেন না? অযথা সময় নষ্ট কেন করছেন আমার? অনেক অর্ডার বাকি, কাজ করতে হবে, আপনি যান। আমি হেল্প করছি, বলুন কিভাবে কি করতে হবে। ধন্যবাদ, আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার। নিজের কাজ আমি নিজেই করতে পারি। ঠিক আছে, করুন, আমি বসছি। নিনাদ গিয়ে সেই চেয়ারটাতে বসলো এবং বলল। দয়া করে এখান দিয়ে যাওয়ার সময় বলবেন গতবার চলে যে টান খেয়েছে সেটাও রিপিট করতে চাচ্ছে না। আর প্রমিস, আপনাকে আমি জ্বালাবো না, আপনি কাজ করুন। অনুভা কথা বাড়লো না। কথায় কথা বাড়বে, কিন্তু ওর হাতে এখন এত সময় নেই। হাতের কাজটা এখনই শেষ করতে হবে। একটু পরে বুকেটা নিতে আসবে অর্ডারকারী। দ্রুত হাতে ফুলের বুকেটা বানিয়ে লম্বা শ্বাস নিল অনুভা। টেবিলে একটা শব্দ হতেই পাশ ফিরে তাকালো। কোল্ড ড্রিঙ্কসের বোতল লেগেছে নিনাদ। ক্লান্ত লাগছে আপনাকে, খেয়ে নিন, ভালো লাগবে। বলল নিনাদ। আপনি এখনো যাননি? না, নিজের ব্যক্তিগত ফুলটাকে পাহারা দিচ্ছিলাম। অনুভা সত্যি খুব তেষ্টা পেয়েছে। তর্কে না গিয়ে তাই বোতলে চুমুক দিল। সেই মুহূর্তে দোকানে এলো প্রলয়, সাথে একটা মেয়েও রয়েছে। নিনাদ এবং অনুভা দুজনেই অবাক হয়ে তাকালো ওদের দিকে। প্রলয় হেসে বলল। কেমন আছেন? অনুভা জবাব না দিয়ে বলল। আপনি? ইয়াস, একটু আগে ফুলের অর্ডারটা আমি দিয়েছিলাম, হয়েছে? অনুভা মাথা নাড়িয়ে বলল। জি। এরপর ফুলের বুকেটা এগিয়ে দিল। ফুল হাতে নিয়ে প্রলয় মুগ্ধ হয়ে বলল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এরপর ফুলের বুকেটার সাথে আসা মেয়েটিকে দিয়ে বলল। তোমার জন্য। মেয়েটি খুশিতে গদগদ হয়ে পড়ল। প্রলয় এবার অনুভার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিয়ে বলল। আমার গার্লফ্রেন্ড নিশে, আগে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন গার্লফ্রেন্ড হয়। আশা করছি খুব শীঘ্রই বউ হবে। এসব কথা আমায় কেন শোনাচ্ছেন? অনুবার কণ্ঠে বিরক্তি। নিশ্চয়ই পুরো ঘটনাটাই জানে। পরিস্থিতি থমথমে বুঝতে পেরে সে প্রলয়কে বলল। নিশি চলে যাওয়ার পর প্রলয় বলল। রাইট, আপনাকে কেন শোনাচ্ছি? হতে পারে আজ ওই জায়গায় আপনি থাকতেন, আপনি হতেন আমার বউ। নিনাদ প্রলয়কে লক্ষ্য করেছিল। প্রলয়ের কণ্ঠে ঝাঁঝ এবং ঘৃণা মেশানো। বোঝা যাচ্ছে অনুভার ওপর জেদ করেই হয়তো নিশির সাথে এক প্রকার সম্পর্কে গিয়েছে সে। তবে এসব নিয়ে বিন্দুমাত্রও হেলদোল দেখা যাচ্ছে না অনুভার মাঝে। একটা মানুষ এরকম রোবটের মতো কি করে হয়? অনুভার ফিরতি কোনো জবাব না পেয়ে প্রলয় নিঃশব্দে চলে গেল। সে ভেবেছিল এসব কথার পিঠে হয়তো অনুভা এখনও রাগ দেখাবে, কথা শোনাবে, কিন্তু এমন কিছুই অনুভা করেনি। বরং ওকে শান্ত থেকে বেশ অবাকই হলো প্রলয়। যাওয়ার পূর্বে একবার শুধু নিনাদের দিকে তাকিয়ে অনুভাকে প্রশ্ন করেছিল। আপনি কি এই ছেলেটার জন্যই আমাকে রিজেক্ট করেছেন? প্রশ্ন শুনে নিনাদ অবাক হলেও অনুভা শান্ত রইল। শান্ত কণ্ঠেই বলল। আমাকে নিয়ে না ভাবাটা এখন উত্তম হবে আপনার এবং আপনাদের জন্য। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। প্রত্যুত্তরে তাচ্ছিল্য করে হাসল প্রলয়। সে চলে যাওয়ার পর নিনাদ বলল। অদ্ভুত। অনুভা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। নিনাদ বলল।
অনুভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নীনাদ বলল, ছেলেটা অদ্ভুত, তবে মনে হচ্ছে আপনাকে সে খুব পছন্দ করেছিল। অনুভা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। আপনার থেকেও বেশি? নীনাদ ভরকে গেল প্রশ্ন শুনে। পরক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো অনুভার দিকে। অনুভা ততক্ষণে ঘুরে দাঁড়িয়ে বেঁচে যাওয়া ফুলগুলো জায়গা মতো রাখছিল। বোঝাই যাচ্ছে যে সে উত্তরের আশায় প্রশ্নটি করেনি। তবে অদ্ভুত একটা কাজ করলো নীনাদ। টেবিলের উপর সেই ঝাড়বেরা ফুলটি নিয়ে অনুভার চুলের খোপায় গুজে দিয়ে বলল, না, আমার থেকে বেশি নয়, আমার কমও নয়, কারণ আমি তো আপনাকে পছন্দ করিনি। অনুভা ভীষণ অবাক হয়ে নীনাদের দিকে ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ ঘটনা এবং কথা দুটোতেই বেশ অবাক হয়েছে। নীনাদ হেসে বলল, পছন্দ তো অনেক দূরের কথা। কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আমার তো মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি প্রিয় ফুল। ফুলের রাজ্যের রানী হয়ে বসে আছে অনুভা। জায়গাটি তার বারান্দা, তবে এটাকে সে ফুলের রাজ্যই বলে। তার রুমের বারান্দাটাই সবচেয়ে বড়। পুরো বারান্দা জুড়ে রয়েছে চেনা অচেনা বিভিন্ন ফুল গাছ। গাছগুলোর থোকায় থোকায় ফুটে আছে বিভিন্ন রঙের ফুল। এই যে অনুভব বদমেজাজি, ভীষণ রাগী, এই মানুষটাও শান্ত বনে যায় এখানে এলে। গাছের সাথে কথা বলে, ফুলের সাথে কথা বলে। তার এই রূপের কথা কেউ জানে না, কেউ কখনো দেখেও নি। ছোট থেকেই গাছের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছিল। ভেবেছিল বড় হলে সে নিজের একটা ফুলের দোকান দেবে। সেই স্বপ্নও সে পূরণ করেছে। এখন তো তার ফুলেদের সাথেই বসবাস। তবে অনুভা এখন মোটেও ফুল নিয়ে ভাবছে না, ভাবার অবকাশও পাচ্ছে না। কথাটা বোধহয় বেশি মানানসই। তার মস্তিষ্ক জুড়ে এখন কেবলই নীনাদের কথা ঘুরপাক খাচ্ছে, কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। অমন রকচটা ছেলে হঠাৎ করে এমন বদলে গেল কিভাবে? এতটা পরিবর্তনও সে আশা করেনি। সত্যি বলতে নীনাদের থেকে সে কিছুই আশা করেনি। উল্টো অদ্ভুতভাবে ছেলেটা তাকে অবাক করে চলেছে। এটা কি সত্যি স্বাভাবিক কোনো পরিবর্তন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তা কে জানে। বিষয়টা নিয়ে ফুলেদের সঙ্গে বেশ আলোচনা চলল। তবে ওদের তো আর কথা বলার ভাষা নেই, তাই অনুভা শুধু নিজেই বলে গেছে। কোনো জবাব পায়নি। তবে ওদের নীরবতায় এইটুকু বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে সরাসরি নীনাদের সাথেই কথা বলতে হবে। লোকটা ঠিক কী চায়, কেন এসব করছে জানতে হবে তার। দুদিন ধরে অনুভা ভার্সিটি যাওয়ার সময় নীনাদকে খুঁজেছে, কিন্তু দেখা হয়নি। হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছে। মেজাজ বিগড়ে যাচ্ছে অনুভার। প্রয়োজনের সময় কাউকে পাওয়া যায় না কেন? ফোন নাম্বারও নেই যে ফোন করে দেখা করবে। অনুভা হঠাৎ থমকালো, নিজের মনেই প্রশ্ন করলো, ওয়েট, আমি কেন তার সাথে দেখা করার জন্য এতটা উতলা হয়ে যাচ্ছি? হ্যাঁ, আমি জানি তার সাথে কথা বলাটা জরুরি, তাই বলে এত তাড়াহুড়োর তো কিছুই নেই। যখন দেখা হবে তখনই না হয় বলবো। নিজেকে নানান কিছু বলে মাথা থেকে নীনাদের ভূত নামালো। ভার্সিটিতে গিয়ে সোজা চলে গেল ক্যান্টিনে। সেখানে অপেক্ষা করছিল রিমা। ক্লাস শুরু হতে আরও 30 মিনিট বাকি। আগে ভাগে রিমা চলে এসেছে, তাই অনুভাকেও আগে আসতে হলো। ক্যান্টিনে গিয়ে বসার পর ফানটা নিয়ে বসলো। রিমা এতক্ষণ ফোন চাপছিল, এবার ফোন রেখে জিজ্ঞেস করলো, এত দেরি করলি কেন? ফানটার বোতলে চুমুক দিয়ে অনুভা জবাব দিল, কোথায় দেরি করলাম? 30 মিনিট আগে এসে বসে আছি। আমি যে তাও আগে চলে এসেছি। তোকে কে বলেছিল এত আগে আসতে? কেউ না, বাসায় ভালো লাগছিল না তাই চলে এসেছি। তোর পায়ের কি অবস্থা এখন? ভালো। হাঁটতে কোনো অসুবিধা হয় না তো? না। যাক আলহামদুলিল্লাহ। তোর প্রতিবেশীর কি খবর? দেখা সাক্ষাৎ হয়েছিল আর? কার কথা বলছিস? আরে ওই যে বলছিলি না, তোকে সেদিন হাসপাতালে নিয়ে গিয়েছিল, কি যেন নাম বলেছিলি? ও হ্যাঁ, নীনাদ। অনুভা এবার প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, তার আর খবর? হুট করে এই উধাও। মানে? মানে কিছুই না, আবার অনেক কিছুই। শুরুতে যখন দেখা হতো সহ্যই করতে পারতো না আমাকে। আমিও যে তাকে খুব সহ্য করতে পারতাম এমনটাও নয়। প্রথম ঝগড়াঝাটির পর কেউ কাউকে দেখতে পারতাম না, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর থেকে পরিবর্তন লক্ষ্য করলাম। বিষয়টা নিয়ে এতটাও মাথা ঘামাইনি অবশ্য, স্বীকারও করিনি যে আমি সেদিন সাহায্য করেছিলাম তাকে। সে কিভাবে বুঝেছে সেই ভালো জানে। যাই হোক, এরপর তার টার্ন এলো আমাকে হেল্প করার। ওই দিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর সে আমাকে হেল্প করলো। ঘটনা এখানেই শেষ হতে পারতো, কিন্তু হলো না। সেদিন আবার প্রলয় এলো বাড়িতে। রিমা বিস্মিত কণ্ঠে বলল, বলিস কি? সে কেন এসেছিল? আগে তো বলিসনি। সে কথা বলার মতো কোনো টপিক না, তাই বলিনি আমি।
তাহলে আজ বলছিস যে? কারণ আজ নিনাদের টপিক উঠেছে আর তুই তার কথা জিজ্ঞেস করেছিস। অনুভা হঠাৎ করে রেগে যাচ্ছে বুঝতে পেরে রিমা তড়িঘড়ি করে বলল, থাক থাক, রাগ করিস না। আমি এমনিতেই মজা করছিলাম। তারপর কি হলো বল? আর কি হবে, প্রলয় এসেছিল আবার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি না করে দিয়েছি। 4 দিন পর সুস্থ হয়ে দোকান খুলেছি, তখন ফোনে একটা অর্ডার এলো। আমি জানতাম না ওটা প্রলয়ের অর্ডার ছিল। সেদিন আবার নিনাদও এসেছিল দোকানে। প্রলয় এসেছে পরে গার্লফ্রেন্ড নিয়ে, বিয়ে করবে সেই মেয়েকে, এরকম নানান কথা বলে গেল। এরপর অদ্ভুত যেই ঘটনা ঘটলো তা হলো ওই রকচটা নিনাদ নাকি আমাকে ভালোবাসতে শুরু করেছে। রিমা এবার সত্যি বেশ অবাক হলো, চোখ দুটো গোল গোল করে বলল, সত্যি? এটা সে নিজের মুখে বলেছে? হ্যাঁ। তুই কিছু বলিসনি? আমি কি বলবো, এ কথা শুনে তো আমি পুরোই বেকুব হয়ে গেছি। সজ্ঞানে ফেরার আগেই সে চলে গেছে। 2 দিন ধরে খুঁজছি তাকে আমি, অথচ পাচ্ছিই না। কেন খুঁজছিস? মারবি নাকি আবার? আরে ধুর, আমি কি সবসময় মারধর করি নাকি? তোকে দেখলেই তো লাগে তুই ভীষণ মারুটে। যাই হোক, খুঁজছিস কেন তাকে? তার মতলব কি জানার জন্য। এখানে আবার মতলব জানার কি আছে? সরাসরি তো বলেই দিয়েছিস তোকে সে ভালোবাসতে শুরু করেছে। অনুভা ভ্রু কুঁচকে একটা গালি দিল, বসে থেকে অবস্থায় উঠে দাঁড়িয়ে বলল, ক্লাসে চল। রিমাকে তখনকার মতো থামিয়ে দিলেও তার মস্তিষ্কে বিচরণ করা প্রশ্নগুলোকে সে কিছুতেই থামাতে পারছিল না। ক্লাসে বসেও মনোযোগ দিতে পারছিল না। কোনো রকম 2টো ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় কি মনে করে যেন নিনাদের বাড়ির সামনে দাঁড়ালো। মাথা উঁচু করে বারান্দায় তাকিয়ে দেখল নিনাদ প্রীতির সাথে দুষ্টুমি করছে, হাসছে। পেটের ভেতর বাটারফ্লাই উঠছে অনুবার। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। সে ওখানে আর দাঁড়ালো না, দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়ল। তখনই ওকে দেখতে পেয়েছে প্রীতি, চিৎকার করে বলল, মামা দেখো, রাগী আন্টি যাচ্ছে। নিনাদ নিজেও এবার তাকালো। পিছন থেকে ডাকার সাহস হলো না, তবে সময় করে দোকানে গিয়ে কথা বলবে ভাবলো সে। বাড়ি ফিরে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগালো অনুভা। ব্যাগটা ছুঁড়ে ফেললো বিছানার উপর। রুমে পায়চারি করছে আর বিড়বিড় করছে। হঠাৎ করে তার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? অপেক্ষার প্রহর শেষ হয়েছে বলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে। এবার আরও অবাক হলো, তার চোখ মুখ হঠাৎ করে এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কি যন্ত্রণা, কি হচ্ছে তার সাথে? ফোনের মেসেজ টোন বেজে উঠল। আয়নার নাম্বার থেকে মেসেজ এসেছে। আজ সন্ধ্যায় দেখা করতে পারবেন? অচেনা নাম্বারটি অনেকক্ষণ খুঁটি খুঁটি দেখলো অনুভা। রিপ্লাই করলো। অনুভা মেসেজ করলো, ওই আপনি কি? ওই পাশ থেকে উত্তর এলো, নিনাদ। আমার ফোন নাম্বার কোথায় পেলেন? জোগাড় করেছে। দেখা করতে পারবেন কিনা বলুন। অনুভা অনেকক্ষণ ভেবে বলল, ওকে। ঠিক আছে, যে রেস্টুরেন্টে আমাকে ঘুষি মেরেছিলেন সেখানে দেখা হবে আজ সন্ধ্যায় 7টায়। মেসেজটা পড়ে শব্দ করেই হেসে ফেললো অনুভা। সন্ধ্যায় নিনাদের কথা মতো 7টায় রেস্টুরেন্টে গেল অনুভা। তার 10 মিনিট লেটই হয়েছিল। নিনাদ অপেক্ষা করছিল ওর জন্য। মেরুন রঙের শাড়িতে নিনাদকে বেশ মানিয়েছে, সুদর্শন লাগছে। যদিও সে এমনিতেই বেশ সুদর্শন। অনুভা চোখ ফিরিয়ে নিল, চেয়ার টেনে বসে বলল, কখন এসেছেন? 7টা বাজার 10 মিনিট আগে। আপনি এলেন 10 মিনিট পর। অনুভা কিছু বলল না। নিনাদ খাবার অর্ডার দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ভালো। হঠাৎ এখানে ডাকার কারণ? মুখের ওপর এমন কথা শুনে বিব্রত বোধ করতে লাগলো অনুভা। তবে সে আজ দমল না। শক্ত মনোবল আছে তার আজ। সে নিনাদের চোখে চোখ রেখে বলল, আপনার কি মনে হয় না আজকাল আপনি লিমিটের বাইরে অনেক কথা বলে ফেলেছেন? নিনাদ ঠোঁট উল্টে বলল, হতে পারে। কেন হবে? কেন আপনি আমাকে এসব বলবেন? আপনার তো কোনো অধিকার নেই আমার সাথে এইভাবে কথা বলার। অধিকার তো শুরুতে কারোরই থাকে না ম্যাডাম, অধিকার তৈরি করে নিতে হয়, এবং আমিও সেই চেষ্টাই করেছি। আপনার মনে হয় না আপনি বৃথা চেষ্টা করছেন? না। না। হুম। প্রলয়ের সাথে বাড়িতে সেদিন যেসব কথাবার্তা হলো সব তো নিজে উপস্থিত থেকেই শুনেছেন। এরপরেও বলছেন আপনার বৃথা চেষ্টা না। হ্যাঁ বলছি, তার চেষ্টা আর আমার চেষ্টা তো এক নয়। অনুভা নড়ে চড়ে বসে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওকে ফাইন, কাম টু দ্য পয়েন্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ। হোয়াট? আপনাকে আপনাকে চাই। আপনি খুব ভালো করেই জানেন আমি কেমন মেয়ে, সাংসারিক টাইপ না আমি। আমার তো সমস্যা নেই। এখন নেই, পরে হবে। পরিবারের সঙ্গেও ঝামেলা হতে পারে এইসব নিয়ে। সেসব আমি বুঝে নেব। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে প্রলয়ের জন্য পরিবার দ্বারা কথা শুনলেও আমার দিক থেকে এমন কিছু হবে না। আমি বেঁচে থাকতে আপনাকে কারোর সামনে অসম্মানিত হতে দেব না। অনুভা অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল,
ফিল্মি ডায়লগ বাদ দিয়ে নিজে ব্রেইনটাকে কাজে লাগান, এতে আপনারই উপকার হবে। জীবন ফিল্মের থেকেও কম কি অনু। জীবনের এক একটা অধ্যায় তো ফিল্মের দৃশ্যপটে আমরা দেখতে পাই। আপনার আমার জীবন নিয়েও না হয় আমরা একটা ফিল্ম বানাবো, তারপর পাহাড়ের চূড়ায় কাঠের তৈরি ঘরে বসে বৃষ্টির দিনে দুজনে মিলে পুরনো স্মৃতিগুলো দেখবো স্ক্রিনে। অনুভা উঠে দাঁড়ালো। নিনাদ বলল, কি হলো? বাড়ি যাব আমি। কিন্তু কেন? কথা তো শেষ হয়নি। কথা বলেও লাভ নেই। আপনাকে আমি এখানে বোঝাতে এসেছিলাম, কিন্তু আপনি তো একেবারেই সিরিয়াস নন। কি বললাম আমি সিরিয়াস নই? আপনার এক্সপ্রেশন এবং কথাবার্তা। নিনাদ দীর্ঘশ্বাস নিয়ে বলল। একটু বসুন প্লিজ। অনুভা বসলো। নিনাদ বলল, আমি 2 দিন ঢাকায় ছিলাম না। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমার দাদু খুব অসুস্থ ছিল, দেখতে গিয়েছিলাম। আমি দেশে আসার পর থেকে সবাই চাচ্ছিল বিয়েটা যেন এবার করে ফেলে। আমি বলেছি আমার সময় লাগবে। এবার দাদুকে দেখতে যাওয়ার পর জানলাম তার অসুস্থতার থেকে আমাকে গ্রামে নেওয়া হয়েছে অন্য একটা কারণে, মেয়ে দেখতে। আমি দাদুকে জানিয়েছি তখন আপনার কথা। দুর্ভাগ্যবশত আপনার কোনো ছবি ছিল না বলে দেখাতে পারিনি। আমি এখন চাচ্ছি বাড়িতে আপনার কথা জানাতে। আপনার কোনো অসুবিধা আছে এতে? আছে, অনেক অসুবিধা আছে। আমাকে যা যা বললেন এইগুলো আমি পর্যন্তই থাকুক, বাড়িতে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনার দাদু যেই মেয়ে দেখতে চাচ্ছেন, আপনি বরং তাকেই দেখুন এবং বিয়ে করে নিন। কি সমস্যা অনুভা? অনেক সমস্যা রে ভাই। আপনার আর আমার লেভেল এক না, বোঝেন না কেন? বিয়েতে আবার লেভেল? দেশে ছিলেন না তো অনেক বছর, তাই এখন হালচাল হয়তো ভুলে গেছেন। যাচ্ছি আমি। অনুভা চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রইল নিনাদ। কিভাবে সবটুকু সামলাবে বুঝতে পারছে না। তবে এতটুকু সিদ্ধান্ত সে প্রবলভাবেই নিয়েছে যে বাড়িতে সে অনুভার কথা জানাবে। বাসায় যাওয়ার পর অনেকবার কল মেসেজ করেছিল নিনাদ। অনুভা কোনো রেসপন্স করেনি। খাবার টেবিলে চুপচাপ নিনাদকে বসে থাকতে দেখে আশরাফুল ইসলাম জিজ্ঞেস করলেন। মন খারাপ নাকি তোমার? নিনাদ হাসার চেষ্টা করে বলল, কই না তো। তোমার দাদুকে কেমন দেখে আসলে? ভালো? হ্যাঁ, আমি তো সুস্থই দেখে এলাম। তোমার জন্য তিনি একটা মেয়ে পছন্দ করেছিলেন, দেখতে যাওনি কেন? উপস্থিত সবাই এবার নিনাদের দিকে তাকালো। উপযুক্ত সময় পেয়ে নিনাদও আর অপচয় করল না, সোজাসুজি বলল। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। সবাই বিস্মিত। নাজমা বেগম জিজ্ঞেস করলেন, কাকে? ওর নাম অনুভা। কোথায় থাকে? কি করে? এই এলাকাতেই থাকে, পড়াশোনা করে। ওর একটা ফুলের দোকান আছে গলির মাথায়। আশরাফুল ইসলাম বললেন, আনোয়ার মাস্টারের মেয়ে? নুরুলদের বাসায় যে ভাড়া থাকে? হ্যাঁ। নাজরা বেগম বললেন, আর মেয়ে পেলি না পছন্দ করার মতো? কেন? কি সমস্যা ওর মধ্যে? ওই মেয়ের ব্যবহার ভালো না, বদরাগী, মারামারি করে বেড়ায়। কিছুদিন আগেই তো একটা বিয়ে ভাঙলো এই কারণেই। কিসের বিয়ে ভেঙেছে? বিয়ে কি ঠিক হচ্ছিল নাকি আজব? জাস্ট বিয়ের কথাবার্তা চলছিল, আর পরেও নিজে এই বিয়েটা করবে না বলে জানিয়ে দিয়েছে। তোমরা ওর কথা শুনেই কেন একটা মানুষকে জাজ করো? নিনাদের মেজাজ চড়ে গেছে। আশরাফুল ইসলাম শান্ত কণ্ঠে বললেন। আশরাফুল ইসলাম বললেন, এই যার অর্থে তার কিছুটা হলেও ঘটে। ওই সব বাদ দিলেও ওই মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না। কি বলতে চাইছো? খুবই সোজা। ওদের অবস্থান দেখো আর তোমার অবস্থান দেখো। আমি কাউকে অপমান করে কিছু বলতে চাই না, শুধু এটুকু বলছি হাই ক্লাস এবং লো ক্লাস তো বোঝো। রাগে জিদ্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিনাদ। সে চিপি চিপি বলল, এখানে ক্লাস ফ্যাক্ট। অবশ্যই আমাদের ক্লাসের অন্য কাউকে পছন্দ করো, তোমার পছন্দ মতো বউ আনবো আমরা ঘরে। রাগে প্লেট গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারল নিনাদ। বসে থেকে দাঁড়িয়ে বলল, পছন্দ তোর 1000 বার 1000 জনকে হবে না। আমি অনুভাকে পছন্দ করি আর ওকে বিয়ে করব, এটাই আমার ফাইনাল কথা। আশা পিছন থেকে অনেকবার ডাকলো, নিনাদ দাঁড়ায়নি। নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আশরাফুল ইসলাম মেয়েকে উদ্দেশ্য করে বললেন। তোমার ভাইকে বোঝাও। জবাবে আশা বললেন, আব্বু, নিনাদ কি এখনো বাচ্চা আছে যে ওকে বোঝাবো? ভালো মন্দ পরামর্শ নিশ্চয়ই দিতে পারবে। ওকেও আমার শেষ কথা জানিয়ে দিও, ওই মেয়ের সাথে বিয়ে আমি মানব না। নিনাদের সময়গুলো অস্থিরভাবে কাটলেও অনুবার সময়গুলো কাটছিল বেশ স্বাভাবিকভাবেই। রেস্টুরেন্টে দেখা হওয়ার পর দুজনের আর দেখা হয়নি, কথাও হয়নি। আজ 4 দিনের বেশিই হবে হয়তো। প্রথম প্রথম বিষয়গুলো অনুভা স্বাভাবিকভাবে নিলেও আজকাল নিনাদের কথা বড্ড মনে পড়ে। মনের ভেতর সূক্ষ্ম একটা অনুভূতি জানান দেয়। বেশ কয়েকবার ইচ্ছা হয়েছিল একটা মেসেজ করার, পরক্ষণে সেই ইচ্ছাকে সংবরণ করেছে সে। এইসব ইচ্ছে তার স্বভাব বিরুদ্ধ।
কঠিন দেওয়ালের মাঝে নিজের কোমল সেই সত্তা এত বছর ধরে আটকে আছে। সেই সত্তাকে টেনে হিসেবে বের করে আনা অনুভার পক্ষে কখনোই সম্ভব নয়। সে তো আর তার কষ্টগুলোও কাউকে দেখাতে পারে না, বলতে পারে না। প্রতিটা মেয়ের জীবনেই নাকি তার মা খুব কাছের মানুষ হয়, যাকে মন খুলে সব বলা যায়। কিন্তু অনুভা সেটা কখনোই করতে পারেনি। মা বাবা কারোর সাথেই তার মন খুলে কথা বলার মতো সম্পর্ক গড়ে ওঠেনি কখনো। হয়তো সে সুযোগটা নিজেই দেয়নি। কেননা এ কথা তো আর অস্বীকার করার জন্যই বাবা মা দুজনেই তাকে ঠিক কতটা ভালোবাসেন। কেন জানে না, সে নিজেই একটা অদৃশ্য দূরত্বের দেওয়াল তৈরি করে ফেলেছে ছোটবেলা থেকেই। কোথায় কোথায় রেগে যাওয়া, ভাঙচুর করা, এইসব হয়ে গেছে তার নিত্যকার অভ্যাস। স্পষ্টভাষী হওয়ার দরুন অনেকের চোখেই সে ঠোঁট কাটা স্বভাবের, অসভ্য কিংবা অভদ্র মেয়ে। কতজন মুখের ওপরই এসব কথা শুনেছে, আবার কতজন আড়ালেও বলেছে। আড়ালে বলার কথার জবাব সে না দিলেও সম্মুখে কখনো কেউ তাকে কথা শুনিয়ে যেতে পারেনি। অপর পাশের ব্যক্তিকে অবশ্যই পাল্টা জবাব শুনিতে হয়েছে। এত কিছু ছাপিয়ে তাকে পছন্দ করা তো দুষ্কর, তবুও তার শুভাকাঙ্ক্ষী কিংবা পছন্দ করার মানুষের অভাব নেই। সবাই প্রথমে খুব চেষ্টা করে অনুভার মন গলানোর, যতভাবে চেষ্টা করা যায় সবভাবেই করে। অবশেষে অনুভার বিমুখতা প্রত্যাখ্যানে তারা হতাশ এবং হাল ছেড়ে দেয়। যাওয়ার আগে বলেছে রোবট বানাবে। আসলেই কি তাই? অনুভার মনে কি সত্যিই কোনো অনুভূতি নেই? দিন শেষে সবার মতো সেও তো একজন মানুষ। হতে পারে তার অনুভূতি পর্যন্ত পৌঁছানোর মানুষটা এখনো তার জীবনে আসেইনি। আবার হতে পারে যে এসেছে অনেক আগেই, সে জানেই না। সে যাকে অনুভা ভাবছে রিনাদের কথা, বাকিদের মতো তারও হয়তো ধৈর্য ফুরিয়ে গিয়েছে। যাওয়াটাই স্বাভাবিক। অমন রাগী একটা মানুষ যে হঠাৎ করে নরম হয়ে অনুভার প্রেমে হাবুডুবু খেয়েছে, এটাই তো অনেক। অবশ্য অনুভব যায় তো রিনাদের মাথা থেকে তার ভূত নেমে যাক, কারণ সে বাস্তবতা চেনে, জানে। অন্যদের তুলনায় তার উপস্থিত এবং বাস্তবিক বুদ্ধি দুটোই বেশি। সে বুদ্ধির জের ধরেই বুঝতে পারে যে এই সম্পর্কের কোনো পরিণতি নেই। সমাজের উঁচু নিচু স্তরের বেড়াজাল অনেক সম্পর্কই মিলে যায় মাটিতে, সুন্দর পরিণতি হয় না সবশেষে। যদিও অনুভার সাথে নীনাদের প্রণয়ের কোনো সম্পর্ক নেই, তবু অনুভা আজ করতে পারে এই সম্পর্কটা কখনো গড়ে উঠলে ঠিক কতটা বাধার সম্মুখীন হতে হবে। অনুভা সেসব চায় না। সে তার মতো করে থাকতে চায়, বাঁচতে চায়। রুমে বসে বসে অনুভা ল্যাপটপে ফুলের অর্ডারগুলো চেক করছিল। অনেকগুলো অর্ডার এসেছে আজ। সকালে উঠেই কাজের লিস্টগুলো করে নিচ্ছে। কাজ বেশি আছে তাই আজ ক্লাসেও যাবে না। রিমাকে ফোন করে জানিয়ে দিয়েছে। অনুভা যাবে না দ্বিধায় রিমাও ক্লাস করবে না। তবে ক্লাসের নাম করছে অনুভার বাসায় আসছে। এখান থেকে অনুভার সাথে ফুলের দোকানে যাবে। সারাদিন আজ ওর সাথেই থাকবে। অনুভা অনেকবার নিষেধাজ্ঞা দেওয়ার সত্ত্বেও রিমা কথা শুনল না। আসছি বলে খট করে মুখের ওপর ফোন কেটে দিয়েছে। শিউলি বেগম রুমে এসে দেখলেন অনুভা ফ্লোরে বসে লিস্ট করছে। চোখ মুখ কিছুটা শুকনো। মেয়ে কখনো তার সাথে মন খুলে কথা না বললেও অনেক কিছুই সে বোঝে। আর বুঝবে পাই না কেন, সে তো মা। 10 মাস এই মেয়েটাকে এসে গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। শুধু সে রক্তের সম্পর্ক এমন তো নয়, এই মেয়ের সাথে তার আত্মার সম্পর্ক। প্রচণ্ড জেদি এবং ডানপিতে হওয়ার দরুন কখনো তিনি তার ভালোবাসা মন খুলে প্রকাশ করতে পারেননি। একটা মেয়েকে শাসনমুখী মনোভাব বজায় রাখেন সর্বদা মেয়ের সামনে। বলা তো যায় না কখন আবার উচ্ছনে চলে যায়। তবে তিনি এও জানেন তার মেয়ে একটা রত্ন। হতে পারে রাগ জেদ অনেক বেশি, তবে তার মেয়ের মতো মেয়ে হয় না। সবাই শুধু মেয়েটার রাগে দেখে, কিন্তু ওর মানসিকতা যে এত মুগ্ধকর এটা সবার চোখে ধরা দেয় না, কিন্তু তার চোখে দিয়েছে। মায়ের চোখ ফাঁকি দেওয়া তো অত সহজ না। তার মেয়ে অবাধ্য, কিন্তু কখনোই অনুমতি ছাড়া কোথাও যায়নি, রাত করে বাড়ি ফিরেনি, রাতে কোথাও থাকেওনি। এমনকি নিজের হাত খরচাটাও সে নিজে চালায়। ফুলের দোকান দেওয়ার পর থেকেই বাড়িতে টুকটাক টাকাও দেয় সে। প্রতি মাসেই ওর বাবা মা দাদির জন্য এটা ওটা কিনে আনবে। কিছু টাকা এতিম অসহায়দেরও দেয়। কখনো এমনও হয়েছে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় যতগুলো ভিক্ষুক সামনে পড়েছে সবাইকেই টাকা দিয়েছে। শেষমেশ ওর হাতে গাড়ি ভাড়াও ছিল না। তপ্ত দুপুরে কড়া রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে, চোখ মুখ শুকিয়ে একদম আমসি অবস্থা। শিউলি বেগম আতকে উঠে কারণ জানতে চাইলে অনুপা হেসে পুরো ঘটনা বর্ণনা করেছিল। তৎক্ষণাৎ রাগ হলেও পরে মনে মনে তিনি খুশি হয়েছিলেন যে তার মেয়ে মনের কতটা উদার এবং বিশাল। এই যে অনুপার এই ভালো গুণ ব্যবহার, এসবের সাক্ষী শুধু অনুভা নিজেই, কেউ জানে না। কাউকে জানানোর প্রয়োজন মনে করে না সে। যদি জানতো তাহলে হয়তো তার সম্পর্কে থাকা অনেকেরই মনের বিরূপ ধারণা বদলাতো। অনুভার এসবে কোনো মাথা ব্যথাও নেই। তাকে কে কি ভাবছে। শিউলি বেগম একটা দীর্ঘশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন,
ফ্লোরে বসে আছিস কেন? অনুভা না তাকিয়েই বলল, কাজ করছি মা। তা তো দেখতেই পাচ্ছি। বিছানায় নয়তো টেবিলে বস। উম, এখানেই ভালো লাগছে। রিমা আসবে হয়তো, দরজা খুলে দাও। ক্লাসে যাবি না আজ? না, কেন? আজকে অনেকগুলো অর্ডার আছে, ক্লাসে গেলে সময় পাবো না। কি আশ্চর্য, এজন্য ক্লাস করবি না? কিছু হবে না, একদিন ক্লাস না করলে এমন কি হয়? আচ্ছা, নাস্তা এখানেই দিয়ে যাব? পরে রিমা আসুক। তুমি খেয়েছো? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। আরে কেন, তুমি খেয়ে নাও, যাও। দাদি খেয়েছে? হ্যাঁ, তোর আব্বুর সাথেই খেয়েছে। ওষুধ খাইয়ে দিই, শুয়ে দিলাম আবার। ভালো করেছো, এখন তুমিও খেয়ে রেস্ট নাও। শিউল বেগম কিছুক্ষণ নীরব থেকে ডাকলেন। অনু, অনুভা ল্যাপটপের স্ক্রিনে নজর রেখে উত্তর দিল। হুম? ফিরতি কোনো জবাব দিলেন না শিউল বেগম। অনুভা এবার মাথা তুলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। শিউলি বেগমের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোর কি হয়েছে? কই? অবাক হয়ে জানতে চাইল অনুভা। চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে। কিছু নিয়ে তোর চিন্তা করছিস মনে হয়। আজকে অনেকগুলো অর্ডার আছে তো, সময়ের মধ্যে সব শেষ করতে পারবো না কি ভাবছি, তাই টেনশন হচ্ছে। না, আজকে না হয়, শুধু কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি কিছু হয়েছে। দরজার কলিং বেল বাজলো তখন। অনুভা শব্দ শুনে হাঁপ ছেড়ে বাজলো। বলল, না মা, ঠিক আছে সব। রিমা এসেছে মনে হয়, দরজা খুলে দাও। শিউল বেগম জানেন অনুভা কিছু লুকাচ্ছে, তবু আর ঘাঁটালেন না এখন। এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। দীর্ঘ শ্বাস লুকিয়ে তিনি দরজাটা খুলতে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর অনুভা মেকি ব্যস্ততার ইস্তফা দিল। হাঁটু মুড়ে বসে থুতনি রেখে ভাবতে লাগলো, এতটা অশান্ত হচ্ছে কেন মন। কিছুক্ষণ বাদে মা আবারও এলো রুমে। শান্ত কণ্ঠে ডাকলো, অনু। অনুভা মুখ তুলে দরজার দিকে তাকালো। মায়ের সঙ্গে রিমা নয়, আশা এবং প্রীতি দাঁড়িয়ে আছে। অনুভার চোখে মুখে বিস্ময়। নীনাদের বোন আর ভাগ্নি এখানে কি করছে? অনুভা উঠে দাঁড়ালো। আশা এগিয়ে গিয়ে অনুভার হাত ধরে আকুতি ভরা কণ্ঠে বলল, অনুভা, আমার সঙ্গে একটু চলো তো বোন। অনুভা এবার মায়ের দিকে তাকালো। আশাকে জিজ্ঞেস করলো, কোথায়? আমাদের বাসায় অনেক কিছু হয়ে গেছে, প্লিজ বোন চলো আমার সাথে। আশাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে সে। প্রীতি অলরেডি কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। অনুভা ফের মায়ের দিকে তাকালো। বুঝতে পারছে না কি এমন হয়ে গেল হঠাৎ। শিউলি বেগম এবার নিজেই জিজ্ঞেস করলেন। কি হয়েছে? আশা বলল, আন্টি, আপনি কতটা কি জানেন আমি জানি না, তবে আমি পরে এসে আপনাকে সব বলবো। এখন প্লিজ আমি অনুভাকে নিয়ে যাই। আমার ভাইটা খুব অসুস্থ। আমি আবার এসে অনুভাকে দিয়ে যাব। এই তো 2টো বাড়ি পরেই আমাদের বাসা। আমার বাবার নাম আশরাফুল ইসলাম। শিউলি বেগম ঘটনা কিছু জানে না, তবে অল্প বিস্তর বুঝতে পারলেন। আশা ফের বলল, চাইলে আপনিও সাথে আসতে পারেন আন্টি, তবু প্লিজ না করবেন না। দরজায় আবার কলিং বেল বাজলো। এবার এসেছে রিমা। শিউলি বেগম দরজা খুলে ওকে ভেতরে আনলেন। অনুভাকে একেবারে মন সায় দিচ্ছে না। তবে ভরসার একটা বিষয় যে নীনাদের পরিবারকে তিনি চেনেন এবং একই এলাকায় থাকেন। তবে তার নিজের যাওয়াটা বেমানান মনে হচ্ছে, তাই তিনি বললেন, চিনি আমি। ঠিক আছে, নিয়ে যাও। সাথে রিমা যাবে, ওর বান্ধবী। রিমা হঠাৎ এসে কিছুই বুঝতে পারছে না। আশা খুশি হয়ে বলল, ধন্যবাদ আন্টি। এরপর অনুর দিকে তাকিয়ে বলল, চলো। অনুভা রিমার হাত ধরে আশার সঙ্গে নীনাদের বাড়ির পথে হাঁটলো। তবে তার বুক ঢিপ ঢিপ করছে, কেমন যেন ভয় করছে ভীষণ। সবকিছু ঠিকঠাক আছে তো? তত্র পায়ে এসে নীনাদের বাড়িতে গেল। দরজা খুলে দিলেন আশার স্বামী প্রীতম। ড্রয়িং রুমের সোফায় থমথমে মুখ, আশরাফুল ইসলাম বসে আছেন। অনুভা আন্দাজ করে নিল উনি নীনাদের বাবা হবেন হয়তো। আশা অনু এবং রিমাকে নীনাদের রুমে নিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে থেকে থমকে গেল অনুভা। বিছানায় শুয়ে আছে নীনাদ। চোখ মুখের কি অবস্থা! পাশে বসে কাঁদছেন আমজা বেগম। আদরের ছেলের এমন করুণ অবস্থায় তার চোখের পানি মানছে না। অনুভা আশার দিকে তাকালো। আশা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। বাড়ির কারোর সাথেই কথা বলে না, বাইরেও যায় না। গতকাল সারা রাত শাওয়ারের পানিতে ভিজেছে। ভোর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, ঠান্ডা। চোখ মুখ দেখো একবার। ডাক্তারে এসে দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে। খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। এদিকে আমার ভাইও খাবার খাবে না, ওষুধও খাবে না। মা না পেরে জিজ্ঞেস করলো ও কি চাই, কি করলে খাবার আর ওষুধ খাবে। তখন বলল তোমাকে দেখতে চাই। মা বাবা তাই তোমাকে আনতে আমাকে পাঠিয়েছে। এখন তুমিই পারবে ওকে একটু বোঝাতে, প্লিজ। অনুভার বিস্ময়ের শেষ নেই।
প্রথমে নিনাদের রাগী রূপ, এরপর প্রেমিক রূপ, আবার এখন বাচ্চামো। আর কি কি দেখার বাকি আছে। তবে সত্যি বলতে নিনাদকে এভাবে দেখে তার সত্যি ভীষণ মায়া লাগছে, খারাপও লাগছে। অনুভা আসার পর নামজা বেগম প্রীতমকে নিয়ে রুমের বাইরে চলে গেলেন। কথা শেষ করেও আশা বের হয়ে গেল। রিমা কি করবে বুঝতে পারছে না, সে থাকবে নাকি চলে যাবে বাইরে। তবে আন্টি যখন পাঠিয়েছে তখন অনুভাকে একা ছাড়া যাবে না, চোখে চোখ রাখতেই হবে। তবে তার বুদ্ধিমত্তা বলেছে ওদেরকে একটু স্পেস দেওয়া দরকার, তাই সে বুদ্ধি করে রুমের বাইরে গেল না, উল্টো রুমের বারান্দায় চলে গেল। অনুভা গুটি গুটি পায়ে এগিয়ে গেল নিনাদের কাছে। ঝাপসা দৃষ্টিতে নিনাদ ওর মুখের দিকেই তাকিয়ে আছে। শুষ্ক ঠোঁটে এক টুকরো হাসি এখনো ঝলমল করছে। নিনাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, বসুন। নামজা বেগম বিছানায় যেখানে এতক্ষণ বসেছিল অনুভব সেখানেই বসলো। গলার স্বর নরম করে বলল, এসবের মানে কি? কোন সব? এই যে যেগুলো পাগলামো করছেন আপনি, এইসব কি আপনার সাথে যায়? আপনি তো এমন নন। সবার জন্য আমি আগের মতোই আছে, শুধু আপনার জন্য পরিবর্তন হয়েছে। কেন হয়েছেন? তা তো জানি না, অটোমেটিক হয়ে গেছে এটা। এসব একদম ঠিক করেনি আপনি। বাড়ির সবাই কত চিন্তা করছেন দেখুন তো। আপনি করছেন না কি? চিন্তা? আমার তো ভীষণ রাগ হচ্ছে। তাই? তাহলে একটু রাগ দেখান দেখে। অনেক দিন হয়েছে আপনার রাগ দেখি না। অসুস্থ অবস্থায় ফাজলামো করা লাগে? আমার কথা শুনুন, আপনি আমায় দেখতে চেয়েছেন, আমি এসেছি। এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবেন, কেমন? ঠিক আছে। অনুভা রিমাকে দিয়ে আশাকে ডেকে পাঠালো খাবার আনার জন্য। খাবার নিয়ে এলো নামজা বেগম। তিনি অনুভার সাথে কোনো কথা বললেন না, নিনাদের সাথেও কথা বললেন না, শুধু চুপচাপ নিনাদকে খাইয়ে দিয়ে আবার নীরবে চলে গেলেন। আশাও চলে যাওয়ার আগে বলল, ওষুধগুলো খাওয়ার 10 মিনিট পর খেতে বলেছে ডাক্তার, একটু খাইয়ে দিও। অনুভা মাথা নাড়ল। সবাই আবার চলে যাওয়ার পর নিনাদ বলল, রাজি হয়ে গেলেন মানে? ওষুধ খাইয়ে দিতে? নিজ হাতে খাইয়ে দেবেন? মোটেও না, ওষুধগুলো আপনার হাতে দেব, আপনি খেয়ে নেবেন। নিনাদ মন খারাপের অভিনয় করে বলল। ও। দুজনেই চুপচাপ। নিনাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। লজ্জা ঢাকার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু সফল হচ্ছে কিনা কে জানে। অনেকক্ষণ পর নিনাদ মুচকি হেসে বলল, আপনাকে সুন্দর লাগছে। আচ্ছা। আচ্ছা, আর কি? আপনি এরকম নিরামিষ কেন? একটু কি ভালোবাসার কথা বলতে পারেন না? না, পারি না। নিষ্ঠুর। জানি। ওষুধ খাওয়ার সময় হওয়ার পর ওষুধগুলো খাইয়ে দিল অনুভা। তারপর বলল, আমার এখন চলে যাওয়া উচিত। আপনার কি আর কিছু দরকার? নিনাদ মাথা ঝাঁকালো। অনুভার হাতের ওপর নিজের উত্তপ্ত হাতটা রেখে বলল, দরকার আপনাকে। বাড়িতে ফিরে অনুভার ভীষণ উসখুস লাগছিল। বারবার নিনাদের কথা মনে পড়ছে। শুকনো মুখটা চোখের সামনে ভাসছে। রিমা অনুভার হাতের উপর হাত রেখে বলল, কি ভাবছিস? অনুভা দীর্ঘশ্বাস নিল। শোবার থেকে উঠে বসলো। ভালো লাগছে না। কেন? রিমা, আমি কি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছি? হওয়া কি উচিত নয়? জীবন তো একা চলার জন্য নয়, কাউকে না কাউকে তো জীবন সঙ্গী করতেই হবে। নিনাদ ভাই বিষয়টা যা বুঝলাম, তিনি তোকে ভীষণ ভালোবাসেন। এটাই তো ভয়। ভীষণ ভালোবাসায় তো একটা সময় গিয়ে সুখের পথে কাটা হয়ে দাঁড়ায়। তুই এভাবে কেন ভাবছিস? কারণ এই সম্পর্ক কখনো পরিণতি পাবে না। কেন পারবে না? তার পরিবার মানবে না, আর তার পরিবার না মানলে কখনো আমার পরিবারও মানবে না। পরিবার তো অনেক পরেই বিষয় অনু। আগে জানতে হবে তোরা দুজন দুজনকে পছন্দ করিস কিনা, ভালোবাসিস কিনা। নিনাদ ভাই যে তোকে পছন্দ করে, ভালোবাসে তা তো পরিষ্কার, কিন্তু তোর বিষয়টা বুঝতে পারছি না। তুই কি চাচ্ছিস বলতো? অনুভা কিছুক্ষণ চুপ করে ভাবলো। পুনরায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি চাই সবাই ভালো থাকুক, কোনো ঝামেলা না হোক। এই যে নিনাদ বাড়ির কারোর সাথে কথা বলে না, খায় না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এইসবের জন্য কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমিই দায়ী। এজন্য আমার খুব গিল্টি হয়। মনে হয় যে আমাদের দেখা না হলে বোধহয় ভালো হতো। রিমার গলা ধরে আসছে। তার এত শক্ত মনের বান্ধবীটা কেমন নরম হয়ে গেছে। মনের সুপ্ত কোণে যে নিনাদের জন্য ভালোবাসার বীজ বুনতে শুরু করেছে নিজেও বোধহয় জানে না। সে অনুভার কাঁধে হাত রেখে বলল, এখানে কোনোভাবেই তোর দোষ নেই অনু। কখন কোথায় কাদের সাথে আমাদের দেখা হবে, মন বিনিময় হয়ে যাবে, আমরা কেউ কিন্তু এসব জানি না। আল্লাহ ইচ্ছে ছাড়া কি কিছু হয় বল? তিনি তিনার বান্দার জন্য যেটা ভালো মনে করে সেটাই করেন। শুধু আমরা মানুষগুলো বুঝতে ভুল করি, ধৈর্যহারা হয়ে পড়ি, ভুলভাল সিদ্ধান্ত নেই।
সন্তানদের সুখের জন্য হলেও বাবা মা কত স্যাক্রিফাইস করেন, আবার অনেক সময় তারাই সন্তানদের সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আমি আশা করছি যে দিদান ভাইয়ের পরিবারও তার দিকটা বুঝতে পারবে, তার ভালোবাসাকে মূল্যায়ন করবে। অনুভা জবাব দিতে পারল না, তার কাছে কোনো জবাব নেই। রাতে নিরাত বাদে সবাই একসাথে খেতে বসেছে। কেমন একটা থমথমে পরিবেশ। আশরাফুল ইসলাম নিজেই প্রথম কথা শুরু করলেন। নিনাদ খেয়েছো? প্রশ্নটা ছিল নামজা বেগমের উদ্দেশ্যে। তিনি আশার প্লেটে তরকারি দিতে দিতে বললেন। হ্যাঁ, খাইয়ে দিয়েছি। আশরাফুল ইসলাম আর কিছু বলল না, চুপচাপ খাচ্ছেন তিনি। নামজা বেগম সাহস চোখে জিজ্ঞেস করলেন। এখন কি করবে ভাবলে কিছু? কোন বিষয়ে? নিনাদের। বুঝতে পারছি না। আশরাফুল ইসলামের কণ্ঠে হতাশার ধ্বনি। বার দুয়েক দীর্ঘশ্বাসও নিলেন। তার মতে নিনাদ দেশের বাইরে ছিল, এটাই ভালো ছিল। দেশে ফিরে আসাটাই কাল হয়ে দাঁড়ালো। এলোতে এলো এসে আবার এমন একটা মেয়ের প্রেমে পড়লো যার সাথে বিয়ে হলে সমাজে অনেক ধরনের কথাবার্তা শুনতে হবে। সমাজে যে তার আলাদা একটা সম্মান আছে, স্থান আছে, এই কথাটা তার ছেলে একটা বারের জন্যও ভাবছে না, বোঝার চেষ্টাও করছে না। এতটা পাগল হলে কি চলে? প্রীতম নীরবতা ভেঙে বলল। বাবা, আমার মনে হয় কি নীলাদের কথাটা মেনে নিলে ভালো হবে। আশরাফুল ইসলাম কিছুটা অবাক হয়ে বললেন। এসব কি কথা বলছো প্রীতম? সব জেনে বুঝেও? কিন্তু বাবা, নীলাদের ভালো থাকাটাও তো আমাদের দেখতে হবে, তাই না? সমাজের মানুষজন আমাদের চলার পথে দরকার আছে। আমরা একা চলতে পারবো না কখনো, সত্যি, কিন্তু তার মানে তো এই নয় যে সমাজের মানুষের ভয়ে আমরা নিজেদের মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আজকে একটা বিপদে পড়ে দেখুক, সমাজের কয়জন এগিয়ে আসবে দেখতে পারবেন। যতক্ষণ ক্ষমতা ততক্ষণই মানুষ তেল দেয়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্য। এখন সমাজ করে তো আর নিজের ছেলের জীবন নষ্ট করা যাবে না। আশা সাই দিয়ে বলল। আমিও প্রীতমের সাথে একমত আব্বু। তাছাড়া সংসার তো নিনাদ করবে। ও যদি অনুভার সাথে ভালো থাকে, সুখে থাকে, তাহলে আমাদের কারোর তো সমস্যা হওয়ার কথা নয়। নামজা বেগম বললেন। নিনাদের এখন মোহ কাজ করছে। দূর থেকে সব কিছুই সুন্দর আর আকর্ষণীয় মনে হয়, কাছে যাওয়ার পর বোঝা যায় যতটা সুন্দর আর নিখুঁত মনে হয় মানুষকে, মানুষ ততটাও নিখুঁত নয়। অনুভাও তেমন। ও সাংসারিক স্বভাবের কোনো মেয়ে নয়। উড়নচণ্ডী, বদমেজাজি, একরোখা স্বভাবের। বউ হয়ে সংসারে এলে সংসারের 12টা বেজে যাবে। প্রতিদিনই বাড়িতে হাঙ্গামা হবে, অশান্তি হবে। এমনকি নিনাদের সাথেও ভালো ব্যবহার করবে না। তখন নিনাদেরও মোহ ভ্রম কাটবে। মা, আমি হয়তো অনুভার সাথে অনেক সময় কাটাইনি, কিংবা ওকে এত ভালো করেও চিনি না। তবে যতটুকুই কথা হয়েছে, আমার মনে হয় না যে ও এতটাও খারাপ যতটা তোমরা ভাবো। ওকে উড়নচণ্ডী বলা যাবে না কোনোভাবেই। যথেষ্ট ম্যাচিওর এবং বুদ্ধিমতী একটা মেয়ে। নিজের একটা ফুলের দোকান আছে, বাবা মায়ের ঘাড়ে বসে খায় না। হয়তো রাগটা একটু বেশি, এটাই। এখন রাগ বেশি মানে কি বিয়ের পরও একই রকম থাকবে? মানুষ কি বদলায় না? মা, বিয়ের আগের আর পরের জীবন মেয়েদের কখনো এক থাকে না। তুমি নিজেকে একবার দেখো, আমাকে দেখো, তাহলেই তো বুঝতে পারবে। তাছাড়া দুনিয়াতে কেউই পারফেক্ট হয় না। আমাদের সবার মাঝেই কোনো না কোনো কমতি রয়েছে। আবার পিনপত নীরবতা। আশরাফুল ইসলাম এতক্ষণ চুপচাপ শুনলেন। নীরবতা কাটিয়ে বললেন। তাহলে তোরা চাচ্ছিস নিনাদের কথা মেনে নেই? আমি আর প্রীতম এটাই চাই। আর তুমি? স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলে আশরাফুল ইসলাম। নামজা বেগম বললেন। আমি আর কি বলবো, ছেলের সুখেই আমার সুখ। আশরাফুল ইসলাম দীর্ঘশ্বাস নিলেন। ইচ্ছার বিরুদ্ধে হলেও এই সম্পর্ক মেনে নিতে হবে। ছেলেকে তিনি নিজেও কম ভালোবাসেন না। ছেলে যদি খুশি থাকে এই সম্পর্কে, তাহলে তাই হোক। তিনি বললেন। তাহলে আমি আর কি দ্বিমত করব? সবাই যা চাচ্ছে তাই হবে। একটা দিন ঠিক করো, সবাই ওদের বাসায় যাওয়ার, বিয়ের কথাবার্তা বলে আসি। প্রীতমার আশা খুশি হয়ে গেল। প্রীতি খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলল। মামার বিয়ে হবে, ইয়ে, কত মজা হবে। সাদা, হলুদ, গোলাপি এই 3 রঙের গোলাপ ফুল দিয়ে একটা বুকে বানিয়েছে অনুভা। এটা একজনের স্পেশাল অর্ডার। ক্লাসে থাকাকালীন সময় পেজে অর্ডার দিয়ে এসেছে। ফুলের পেমেন্ট আগেই করে দিয়েছে। সচরাচর অনুভা অর্ধেক টাকা আগে নেয়, কিন্তু এই লোকটা আগেই সব টাকা দিয়ে দিয়েছে। অনুভার কাছে সাদা গোলাপ ছিল না, তাই ক্লাস শেষ করে সে সাদা গোলাপ কিনে আগে বাসায় গেল। ফ্রেশ হয়ে খেয়ে বিকালে এসেছে দোকানে। মোটে 99টা ফুল আছে এখানে।
ক্লায়েন্ট বলে দিয়েছিল, কিন্তু সমস্যা হলো পার্সেলটা এখন অনুবাদকে দিয়ে আসতে হবে। অনুবাদ রাজি হয়নি। প্রয়োজনে সে অর্ডার ক্যান্সেল করে টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু ডেলিভারির কাজ সে করতে পারবে না। ছেলেটি অনেক অনুনয় করে জানালো আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু ওদের মধ্যে ঝগড়া হয়েছে। এই ফুল সে নিয়ে গেলে নেবে না, তাই অনুভাকে যেতে বলেছে। এর জন্য সে এক্সট্রা টাকাও পাঠিয়ে দিয়েছে। ভীষণ মেজাজ খারাপ হচ্ছে অনুভার। টাকার কাছে বিক্রি হওয়ার মতো মেয়ে সে নয়, শুধুমাত্র মেয়েটার জন্মদিন এবং ছেলেটা শুধু পায়ে ধরার বাকি রেখেছে। এমনভাবে অনুরোধ করেছে বিধায় শেষমেশ সে রাজি হয়ে গেল। সন্ধ্যার ফুলের পার্সেলটা নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। এইখানেই মেয়েটার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আসার সময় অনুভা রিমাকেও সাথে করে নিয়ে এসেছে। কেমন জানি একটা একা আসতে হবে অস্বস্তি লাগছিল। রেস্টুরেন্টের গেটেই দাঁড়িয়ে বোঝা গেল ভেতরে বেশ ভালোই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। অনেক মানুষজন, কিন্তু জন্মদিনে কোন মেয়ের তাকে খুঁজে পাচ্ছে না। চারপাশে তাকিয়ে মেয়েটাকে পাওয়া গেল। সুন্দর একটা গাউন পরেছে, মাথায় একটা ক্রাউন, দেখেই বোঝা যাচ্ছে ওরই জন্মদিন। অনুভা ফুলের বুকে নিয়ে এগিয়ে গেল মেয়েটার কাছে। ছেলেটি মেয়েটার নাম বলেছিল পুষ্প। অনুভা তাই আগে জিজ্ঞেস করলো। আপনার নাম কি পুষ্প? মেয়েটা অনুভার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অনুভা। আমাকে আপনি চিনবেন না, এটা আপনার। বলে ফুলের বুকেটা এগিয়ে দিল অনুভা। ঠিক তখনই পুরো রেস্টুরেন্ট অন্ধকার নেমে এলো। ঝলমলে রেস্টুরেন্টটি মুহূর্তে ঘুরঘুটে অন্ধকার হয়ে গেল। রিমা এক হাত চেপে ধরল অনুভার। তখনই লাইট জ্বলে উঠল। চমকে গেল অনুভা। রিমা তো তার সামনে দাঁড়িয়ে আছে, ও তো হাত ধরেনি। এবার অনুভা নিচে তাকালো। সেখানে হাঁটু গেড়ে বসে আছে নিনাদ। ওর এক হাত দিয়ে ধরে রেখেছে অনুভার হাত, অন্য হাতে টুকটুকে একটা লাল গোলাপ। রিমা অনুভার হাত থেকে ফুলের বুকেটা নিয়ে নিল। অদ্ভুত, রিমা হাসছে। উপস্থিত সবাই মুচকি হাসছে। যেই মেয়েটার জন্মদিন ভেবেছিল সেও হাসছে, কিন্তু কেন? এটা কি তার জন্য কোনো সারপ্রাইজ ছিল? রিমাও জানতো, কিন্তু কিসের সারপ্রাইজ? হঠাৎ ভিড়ের মধ্যে আস্থা, প্রীতম আর প্রীতিকেও দেখা হলো। আরও অবাক করা বিষয় হলো এখানে অনুভার মামা এবং দাদিও উপস্থিত আছে। অনুভা এসব কিছুই বুঝতে পারছে না। নিনাদ সরবতার মাঝেও নীরবতা কাটিয়ে বলল, থ্যাঙ্কস সেদিন আমাকে রিক্সাওয়ালা ভাবার জন্য, থ্যাঙ্কস সেদিন ঝগড়া করার জন্য, থ্যাঙ্কস সেদিন আমার জীবন বাঁচানোর জন্য, থ্যাঙ্কস আমার প্রতিবেশী হওয়ার জন্য, থ্যাঙ্কস আমার জীবনে আসার জন্য। এসব যদি না হতো তোমাকে তো আমি পেতাম না। সুন্দর মনের মেয়েটাকে ভালোবাসতে পারতাম না। তুমি এলে বলেই তো আমি বুঝলাম ভালোবাসা কাকে বলে, কাউকে ভালোবাসার অনুভূতি কেমন হয়, তাকে না পাওয়ার কষ্ট কেমন হয়। সব তো আমি তোমাকে ঘিরেই বুঝেছি। প্রিয় ফুল, আজ সকল বাধা পেরিয়ে তোমাকে নিজের করে পাওয়ার দিন। বলেছিলাম সবাইকে রাজি করিয়েই তোমাকে বউ বানাবো। আমি আমার কথা রেখেছি। এরপর নিনাদ ফুলটা এগিয়ে দিয়ে বলল, উইল ইউ বি মাই ওয়াইফ? লাল গোলাপটার ভেতর একটা ডায়মন্ডের রিং জ্বলজ্বল করছে। অনুভা কিছুই বলছে না, বলতে পারছে না। ওর ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কেন? জবাব না পেয়েও নিনাদ দমে রইল না মোটেও। সে অনুভার আঙুলে রিং পরিয়ে দিয়ে বলল, তুমি চাও আর না চাও, কিন্তু আমি তো চাই তোমাকে। আমার বউ তুমিই হবে প্রিয় ফুল। এবার সত্যি অনুভা দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রাস্তার পাশাপাশি হাঁটছে অনুভা এবং নিনাদ। বাকিরা সবাই বাসায় চলে গেছে। নিনাদ হাত ঘড়ির সময় দেখল, রাত 11:15 বাজে। মানুষজনের আনাগোনা একদম কম। দ্রুতগতিতে শুধু গাড়ির চলাচল আছে, সাথে আছে মৃদুমন্দ বাতাস। রাতে ঢাকা শহরের সাথে দিনের ঢাকা শহরের যেন বিস্তর তফাৎ। রাতে ঢাকায় প্রাণ থাকে, স্বস্তি থাকে, আবার ভয়ও থাকে। তবে এখন ভয় নেই, নিনাদ তো আছে সাথে। অনুভা আনমনা হয়ে হাঁটছে। এরকম কোনো সারপ্রাইজের জন্য সত্যি সে প্রস্তুত ছিল না। সে যখন ভার্সিটিতে ছিল তখন এনাদের বাড়ি থেকে সবাই ওদের বাড়িতে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। এই বিষয়ে অনুভাকে কিছু না জানানোর জন্য অনুরোধ করেছিল নিনাদ। এরপর সারপ্রাইজ প্ল্যানটা করেছে কয়েকজন মিলে। এর মধ্যে আছে আশা, প্রীতম, রিমা এবং অনুভার মামা। মামার দেওয়া কার্ড থেকে ফোন নাম্বার নিয়ে কল করেছিল নিনাদ। মামা ভীষণ খুশি হয়েছেন এই সংবাদ শুনে। প্ল্যানের সামিল হতে তাই সব কাজটা ছেড়ে চলে এসেছেন ঢাকায়। তার একমাত্র ভাগ্নির এই শুভ জন্মদিনে সে থাকবে না তা তো হতে পারে না। এসব কথা অনুভা জানতে পেরেছে রাতে, সবার সাথে ডিনার করার সময়। কেমন লাগছে? নিনাদের হঠাৎ প্রশ্নে সংকুচিত হয়ে গেল অনুভা। বুঝতে না পেরে বলল, কি? হাঁটতে? ভালো। আমার সাথে হাঁটতে কেমন লাগছে? ভালো। কখনো কি ভেবেছিলে এরকম একটা রাত আসবে আমাদের জীবনে? না, এটাও ভাবিনি যে এত জলদি আপনি থেকে তুমিতে চলে আসবেন। নিনাদ হাসলো, হেসেই বলল, হবু বউকে আর আপনি বলতে পারবো না।
আমি তো খুশি হব যদি তুমি আমাকে তুমি করেই বলো। পারবো না। এমন উত্তরে আশা করেছিলাম। তুমি যা জেদে, এক কথাতে রাজি হবে না স্বাভাবিক। তবে আমি অন্তত এটা ভেবে খুশি যে তুমি বিয়েতে না করনি। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে এতগুলো মানুষের সামনে আমাকে এনে আবার রিজেক্ট করে দাও। আপনার সম্মানের কথা ভেবেই তখন কিছু বলিনি। তখন কিছু বলেনি মানে? কি বলতে চাইছ? যদি বলি আমি আপনাকে বিয়ে করব না, মানবো কেন? কি করবেন? তুলে নিয়ে যাবো সোজা কোথায়? কাজে অফিসে। অনুভা হাসল। নিনাদ কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে বলল, এভাবে হেসে না তো, বুকে ব্যথা করে। অনুভা হাসি থামানোর বদলে উল্টে আরো জোরে শব্দ করে হেসে ফেলল। কিছুটা লজ্জাও পাচ্ছে সে। নিজের এই রূপকে সে চিনতে পারছে না। সে এতটা নরম মোলায়েম কি ছিল আগে কখনো? কে তো ভাবছো? ফের নিনাদের প্রশ্নে হাঁটতে হাঁটতে ওর দিকে তাকালো অনুভা। বলল, আমার কথা। তোমার কথা? হুম, এই যে আমি এত হাসছি, আপনার সাথে হাঁটছি, বিয়ে করতে রাজি হয়েছি, সবকিছুই কেমন যেন কল্পনার মতো লাগছে। আমি কি সত্যিই এমন? হ্যাঁ, তুমি সত্যি এমন। প্রতিটা মানুষের ভেতরে একের অধিক সত্তা থাকে। খারাপ, ভালো, দুষ্ট, রাগী, শান্ত ইত্যাদি। অন্যান্য মানুষেরা ততটুকু আমাদের সম্পর্কে জানতে পারে যতটুকু আমরা তাদেরকে জানাই। তুমিও ঠিক তেমন। তুমি সবাইকে তোমার রাগ জেদটাই দেখিয়েছো বলে এই পেলব সত্তাটাকে চিনতে কষ্ট হচ্ছে। সঠিক মানুষের সংস্পর্শে এলে সবাই বদলায়, যেমন আমি বদলিয়েছি, তুমি বদলাচ্ছ। আসলেই? অবশ্যই। আচ্ছা, আপনি কিভাবে শিওর যে আমরা একজন আরেকজনের জন্য সঠিক? এমনও তো হতে পারে আপনার ধারণা ভুল। যাকে দূর থেকে ফুল মনে হচ্ছে সে আসলে বিষ। এমন হবে না, হতে পারেও না। আর যদি হয়ও, তাহলে বলবো তুমি নাও ফুলের বিষ পানি আমার প্রাণদেহ হোক, তবু তুমি বিহীন আমি নিজেকে ভাবতে চাই না। আপনি কি বই পড়েন? অনেক বই তো পড়ি। কেন? যারা বইটই অনেক পড়ে তারা অনেক সুন্দর করে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলে, যেমন আপনি বলছেন। এটাকে কি কমপ্লিমেন্ট হিসেবে নেব? কমপ্লিমেন্টই ছিল। মাই প্লেজার। বউয়ের মুখে প্রশংসা শুনে মনটা ভালো হয়ে গেল। চা খাবে? আমার চা পছন্দ না। নিনাদ আহত দৃষ্টিতে তাকালো। যা পছন্দ করে না এমন মানুষ আছে দুনিয়ায়? ওর এইরকম তাকানো থেকে আবারও হেসে ফেলল অনুভা। চোখ টিপে বলল, কিন্তু আপনার জন্য তো এক কাপ চা পান করাই যায়। নিনাদ খুশি হয়ে বলল। একসাথে এত খুশি নিতে পারছি না, পেটের ভেতর বাটারফ্লাই উঠছে। অনুভা অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজনে মিলে গেল চায়ের টং দোকানে। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে অনুভা। নিনাদ হেসে বলল, তোমার বাচ্চা সুলভ সত্তাটাও দেখে ফেললাম। আরো কত কিছু দেখার বাকি আছে, শুধু বিয়েটা হোক। আমি তো সে অপেক্ষা করছি। তুমি বউ হয়ে আসবে আমার জীবনে, আমার ঘরে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঝগড়া করব, আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে ঝগড়া করব। আমরা একজন আরেকজনের ঝগড়ার সঙ্গী হব। অনুভা ভ্রু কুঁচকে তাকালো। এমন অদ্ভুত ইচ্ছেও হয় কারো? ওকে এইভাবে তাকাতে দেখে নিনাদ চোখ টিপ দিয়ে বলল, আফটার অল আমাদের প্রথম সাক্ষাৎটাও তো ঝগড়া দিয়ে শুরু হয়েছিল, বলো? সেদিনে সেই ঝগড়ুটে ছেলেটা এখন কিনা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলেই বলছো তুমি কিরকম জাদু জানো? মানে কি? আমি আপনাকে কোনো জাদুটোনা করিনি। অবশ্যই করেছ, না হলে কেন হলো এমন আমার সাথে? তা আমি জানি না, তবে জাদু যদি কেউ করে থাকে তাহলে সেটা আপনি করেছেন আমাকে। কালো জাদু করেছেন, নয়তো কেন আপনাকে বিয়ে করতে রাজি হব আমি? জাদু আমি করেছি বটে, তবে কালো জাদু নয়, ভালোবাসার জাদু। শিরক আমি করি না। আমি তো অনুনয় করে আল্লাহর থেকে তোমাকে চেয়ে নিয়েছি। যদি না পেতেন? কেন পেতাম না? আমি আল্লাহর কাছে কিছু চেয়েছি আর তিনি আমাকে দেননি, এমন খুব কমই হয়েছে। তাছাড়া আমি তো অন্যায়ভাবে তোমাকে চাইনি, পরিবারকে মানিয়ে বউ করে চেয়েছে। আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি, বুঝেছ? অনুভা ঘাড় নাড়িয়ে বলল। বুঝলাম। চায়ের বিল মেটাতে দুজনে উঠে পড়ল। এখন গন্তব্য বাড়ির পথ। কিছুটা পথ হেঁটে রিক্সা নিল দুজনে। অনুভাকে উঠতে বসে সে একটু পিছনে গেল। মিনিট দুই বাদে ফিরে এসে রিক্সায় উঠল। রিক্সাওয়ালাকে বলল, মামা যাও। কোথায় গিয়েছিলেন? জানতে চাইল অনুভা। দাম আনতে। মানে? নিনাদ তখন হাতের মুঠোয় আনা বাগান বিলাস ফুলটা বের করলো। এই ফুল আনতেই পিছনে গিয়েছিল। ফুলটা অনুভার কানের পিঠে গুজে দিয়ে বলল, পড়শির প্রেমে মাতাল হয়ে চায়ের দামে ভালোবাসা দিলাম। পরিশিষ্ট। নিনাদ অনুভার বিয়ে হয়েছে ধুমধাম করে। পাড়াপড়শি সবাইকে দাওয়াত করা হয়েছে। এই এলাকায় দুজনের বিয়ে। কারো বাবাই কমতি রাখেনি কোনো। অনুভার বাবা ফার্নিচার সহ আরও অনেক কিছু দিতে চাইলেন।
নিনাদ ভদ্রতার সাথে নাকচ করেছে, এমনকি আশরাফুল ইসলাম নিজেও। তারা ওই বাড়ি থেকে কোনো কিছুই নেবে না, তাদের শুধু ছেলের জন্য তাদের মেয়েটাকে চান। ছেলের এত আনন্দ ও খুশিতে নিনাদের বাবা মা সকল অভিমান মুছে গেছে। সেই সাথে ভেঙেছে তাদের ভুল ধারণাও। অনুভার সম্পর্কে যেমনটা তারা শুনেছিল, এখন ঠিক তার বিপরীতটাই দেখছেন। প্রীতি সকালে ঘুম থেকে উঠে অনুভা ফ্রেশ হয়ে নামাজ পড়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনুভা ফ্রেশ হয়ে নামাজ পড়ে, সবাইকে নামাজের জন্য উঠেও দেয়। ফজরের নামাজ বাড়ির ছেলেরা খুব একটা পড়তো না, কিন্তু অনুভা আসার পরে এই স্বভাবও বদলেছে। আশরাফুল ইসলাম প্রথমে একটু বিরক্ত হলেও অনুভা বলছে, যখন নামাজের থেকে ঘুম বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সকালের খাবার বন্ধ। এত বড় কথায় আশরাফুল ইসলামের রাগ করার কথা ছিল, কিন্তু অদ্ভুত, তিনি রাগ করার বদলে সেদিন কেঁদেছিলেন। ছোটবেলায় তার মাও ঠিক এইভাবে বলতো, যখন সে নামাজ পড়তে চাইতো না। খুব অল্প বয়সেই মাকে হারিয়েছিলেন তিনি। এরপর বড় হলেন, বিয়ে করলেন, আশার জন্ম হলো, মাকে নতুন করে পেলেন। কিন্তু আশা কখনো এইভাবে বলেনি, কোনো কিছুতে তাকে জোরও করেনি, হুকুম করেনি। খুব শান্ত স্বভাবের ছিল আশা, কিন্তু এখন এই অনুকে আবিষ্কার করে মনে হচ্ছে অনুভার মধ্যে তার মা রয়েছে। তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে সেদিন অনুভার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। নামাজ পড়া শেষ হলে অনুভা সবার জন্য সকালের নাস্তা বানায়। শিউলি বেগম আসে সাহায্য করার জন্য। অনু কাজ করতে দিতে চায় না, তিনি তবুও কাজ করেন। নতুন সংসার, নতুন মানুষ, অনুভার উপর চাপ হয়ে যাবে, তাই তিনি সাথে সাথে থাকেন। অনুভা কাজ করতে করতে অনেক গল্পগুজব করে শাশুড়ির সাথে, রান্নার টিপস নেয়। কখনো কখনো আবার দুজনে মিলে নতুন নতুন রান্নার রেসিপি আবিষ্কার করেন। অবসর সময় প্রীতির সাথে খেলে, গল্প শোনায়, কার্টুন দেখে। ওর সাথে যখন থাকে তখনই সব থেকে বেশি হাসে অনুভা। নিনাদ দূরে থেকে মুগ্ধ হয়ে দেখে বাকিরাও অনুতপ্তও হয়। এই মেয়েটাকে কিনা তারা এত ভুল বলেছিল। শিউলি বেগম এবং আশা সবাই বসে টিভি দেখছিল। শিউলি বেগম তখন বললেন, তুই ঠিকই বলেছিলি আশা, আমরাই অনুকে চিনতে ভুল করেছিলাম। বিয়ে হওয়ার পর অনেক বদলে গেছে। এটাই তো হওয়ার ছিল মা। আগেই শুধু ওর বাবা মায়ের আদরের মেয়ে ছিল, আর এখন একটা বাড়ির বউ। শুধু বউ বলছিস কেন? অনু এই বাড়ির মেয়েও। আশা হেসে বলল, আমি এবার চলে যাওয়ার পর তাহলে তোমার ততটা খারাপ লাগবে না, তোমার আরেক মেয়ে আছে এখন। শিউলি বেগম হাসলেন। প্রীতির সাথে খেলা শেষ করে অনুভা রান্নাঘরে গিয়েছিল শরবত বানাতে। প্রীতি খেতে চাইছে, যা গরম পড়েছে তাই অনু বাড়ির সবার জন্যই লেবুর শরবত বানালো। সবাইকে শরবত দিয়ে এক গ্লাস নিনাদের জন্য নিয়ে গেল। নিনাদ তখন শুয়ে শুয়ে ফোন চাপছে, বিশেষ কোনো কাজ নেই এখন তার। নিনাদ শরবতের গ্লাস নিয়ে বলল, তোমারটা কোথায়? রেখে এসেছি। কেন, এখানে আনলে কি দুটো আমি খেয়ে ফেলতাম? কি জানি, খেতেও পারতেন। নিনাদ হেসে অনুবার হাত ধরে পাশে টেনে বসালো। আগে ওকে জোর করে অর্ধেক শরবত খায়, তারপর নিজে বাকিটা খেলো। জোর শ্বাস নিয়ে টেনে বলল, মিষ্টি। অনুভা ভ্রু কুঁচকে বলল, কই এত মিষ্টি, চিনি তো কম দিয়েছি। বোকা, বলছে না কিছু। তোমার ঠোঁটের স্পর্শের শরবত মিষ্টি হয়ে গেছে। খুবই সস্তা ফ্লার্ট ছিল এটা। তাই? ঠিক আছে। বলে গ্লাসটা টেবিলের ওপর রাখলো নিনাদ। হ্যাঁচকা টানে অনুভাকে টেনে বুকের নিচে নিয়ে এলো। অনুভা ঠেলে ওকে সরানোর চেষ্টা করলো, তবে নিনাদ সরল না। আরও জোরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, এখন তো আমি ফ্লার্ট করব, বিরক্ত করবে না। ঠোঁটে চুমো দিতে যাবে তখনই প্রীতি দৌড়ে এলো রুমে। ওকে দেখেই অনুভা নিনাদকে জোরে ধাক্কা দিল। নিনাদ তাও সরল না, সে প্রীতিকে দেখেনি। প্রীতি যখন বলল, মামা তুমি মামিকে মারছো কেন? তখন প্রীতির কণ্ঠ শুনে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো নিনাদ। কি বলবে এখন ওকে? অনুভা নিজেও কোনো কথা খুঁজে পাচ্ছে না। সে উঠে গিয়ে বলল, না না, তোমার মামা মারেনি। তুমি শরবত খেয়েছো, আরো খাবে? চলো, রান্নাঘরে আরেক গ্লাস আছে। প্রীতি শরবতের লোভে দৌড়ে চলে গেল রান্নাঘরে। পিছন থেকে তখন নিনাদ বলল, দামি ফ্লার্ট তো করতেই পারলাম না বউ। নিনাদ ভেবেছিল অনুভা তাকে বকবে, রাগ দেখাবে, কথা শোনাবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে অনুভা বলল, রাতে দেখা হচ্ছে। এই কথা শুনে নিনাদের মুখ হাঁ হয়ে গেল। গোল গোল চোখ করে অনুভার দিকে তাকিয়ে আছে। অনুভা দুষ্টু হাসি দিয়ে চোখ টিপে ঘর থেকে চলে গেল। বিস্ময় কাটার পর শরীর কাঁপিয়ে একা একাই হাসতে লাগলো নিনাদ। তার বউটা তার মতোই দুষ্টু হয়ে যাচ্ছে। এই তো দুই দুষ্টু মিষ্টি ঝগড়ুটে প্রতিবেশীর প্রেমময় দিন এইভাবেই কাটছে।